একদম প্রথম দিকের অ্যানিমেশন যখন শুরু হয়েছে সেই সময়কার একটা ছবি। হ্যাঁ, হ্যান্ড ড্রয়িং অ্যানিমেশন হতো তখন প্রথম দিকে। হ্যান্ড ড্রয়িং অ্যানিমেশন এখনও হয়, কমে গেছে। এখন খুবই স্পেসিফিকলি আমরা সফটওয়্যার ইউজ করি কোনো কোনো সময়, আবার হ্যান্ড ড্রয়িংয়ের যেই টেস্টটা সেটা সফটওয়্যারের মাধ্যমেই বের করার চেষ্টা করি। তো হ্যান্ড ড্রয়িংয়ের ইয়েটা এখনও শেষ হয় নাই, কোনো দিন হবেও না, কারণ এটা খুবই ক্রিয়েটিভ একটা ফিল্ড যেখানে সব কিছুই সফটওয়্যার দিয়ে হয় না। হ্যাঁ, হ্যান্ড ড্রয়িংয়ের জন্য এই জন্য আমাদের এত প্রচেষ্টা, এত দক্ষতা অর্জন করার চেষ্টা, প্র্যাকটিসটা থাকে আর কি। তো অ্যানিমেশনের যে ইতিহাস, অ্যানিমেশন সম্পর্কে জানতে চাইলে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যানিমেশনটা আসলে কী। অ্যানিমেশন হচ্ছে এমন একটা কৌশল যেখানে স্থির ছবি সমূহকে ধারাবাহিকভাবে দেখিয়ে সচল ভ্রম সৃষ্টি করা, মানে এটাকে একটা মুভমেন্টের মধ্যে নিয়ে আসা। আমরা যে স্টিল ফটোগ্রাফ করি স্টেপ বাই স্টেপ পার সেকেন্ডে, আমরা অ্যানিমেশনে 24টা ফ্রেম ইউজ করি সাধারণত, মানে ক্লাসিক অ্যানিমেশনে, তখনকার সময় ক্লাসিক অ্যানিমেশনে 24টা করে ফ্রেম দেখানো হতো। তো সেই 24টা ফ্রেম যদি টানা একভাবেই দেখাতে শুরু হয় তখন হচ্ছে সেটা সচল হয়ে যায়, তখন সেটা হয় কি মুভি আকারে চলে আসে। তো ওইটাই হচ্ছে আমাদের প্রথম অ্যানিমেশনের শুরু, যেটা সেটা হচ্ছে 19 শতক, 1892 সাল, এমিল রেনাল্ড, উনি প্রথম অ্যানিমেশনের জনক বলা হয় যতটুকু আমি জানি। এর থেকে বেশি যদি কেউ জেনে থাকে হয়তো খুবই ভালো সেটা সম্পর্কে, তবে যতটুকু আমার জানা মতে সেটা হচ্ছে 1892 সালে প্রথম অ্যানিমেশনের শুরু। তো হাতে আঁকা অ্যানিমেশন, ঠিক আছে, হাতে আঁকা অ্যানিমেশন তখন শুরু হয়। এরপর 1908 সালে বিশ্বের প্রথম অ্যানিমেটেড ফিল্ম তৈরি হয়। এর মাঝখানে যে সময়টুকু 1892 থেকে 1908 সাল পর্যন্ত এর নিয়ে অ্যানিমেশন নিয়ে গবেষণা চলে, অ্যানিমেশন নিয়ে কাজ হয়, অনেক কিছুই হয়, কিন্তু বিশ্বের প্রথম অ্যানিমেটেড ফিল্ম তৈরি হয় 1908 সালে, এমিল কোল। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন ড্রয়িং। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন ড্রয়িং যেটা ছিল সেটা আমরা এখানে একটু দেখি। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে এমিল কোল 1908 সালে প্রথম অ্যানিমেশন শুরু হয় লাইন ড্রয়িং দিয়ে, খুব সিম্পল সিলি লাইন। হ্যাঁ, কিন্তু অ্যাকশন মুভমেন্ট দুর্দান্ত। এখানে কিন্তু ঘটনাটা বোঝা যাচ্ছে একজন ওয়ারিয়র, তাই না, যোদ্ধা, হাতে তার একটা তলোয়ার আছে, ঠিক না? আচ্ছা, তো এটা দিয়ে প্রথম শুরু হয়। এর পরবর্তীতে যখন এমিল কোলের আরও কিছু ড্রয়িং ছিল, আমি খুব অল্প কিছু ড্রয়িং এখানে শেয়ার করছি কারণ আমাদের হাতে সময় হচ্ছে অন্য কিছু আরও কিছু দেখানোর জন্য। তো ওনার এই যে ঘোড়া ড্রয়িং, ফিগার ড্রয়িং, হ্যাঁ, খুব সিম্পল সিলি, মানে তখন মাত্র শুরু, একদম প্রারম্ভিক, প্রাগৈতিহাসিক, হ্যাঁ, এরকম একটা ড্রয়িং। তো এই শুরু থেকে তারপরে হচ্ছে এমিল কোলের যেই ঘটনাটা সেটা থেকে শুরু করে তারপরে মাঝখানে বেশ অনেকটা বছর চলে যায়। এরপরে 1928 সালে ওয়াল্টার এলিয়াস ডিজনি, উনি যেই ডিজনি কার্টুনটা শুরু করেন সেইটা হচ্ছে প্রথম শুরু হয় মিকি মাউস দিয়ে। হ্যাঁ, এই মাঝখানে কিন্তু অ্যানিমেশন নিয়ে কাজ করতোই সবাই, অনেকেই যারা আর্টিস্ট ছিল। তো কাজ করতে থাকতে থাকতেই মিকি মাউস দিয়ে আবার একটা ফিল্ম আসে যেটা সর্বসম্মতভাবে তখন গ্রহণযোগ্যতা পায় এবং সবাই খুবই ভালোবাসে। মিকি মাউস ক্যারেক্টারটা এখনও পর্যন্ত কেউ চেনে না এমন লোক নাই। হ্যাঁ, তো মিকি মাউসের যেই ওয়াল্ট ডিজনি অ্যানিমেশনের যেই প্রথম দিকার কাজ, এই যে একটা ছবি আমি এখানে শেয়ার দিলাম, আর একটু বড় করে দেখাই। তো এইটা হচ্ছে মিকি মাউসের ক্যারেক্টার ছিল। মিকি মাউসের আরও কয়েকটা ক্যারেক্টার এখানে নামানো আছে নাকি দেখি। নাই, মিকি মাউসের আর মনে হয় নাই, থাকলো। এরপরে হচ্ছে দ্য গোল্ডেন ইরা অফ অ্যানিমেশন, অ্যানিমেশনের সবচাইতে স্বর্ণযুগ যেটাকে বলা হয়, 1930 সাল থেকে 1950 সালের এই যে মাঝখানের এই সময়টায় মিকি মাউস, ওই একই সময় আসে টম অ্যান্ড জেরি। হ্যাঁ, ওই একই সময় টম অ্যান্ড জেরি আসে। তারপরে আসে হচ্ছে বাগস বানি, হ্যাঁ, দ্য বানি শো। হ্যাঁ, অনেকেই জানে বানি শো নামানো আছে যে দ্য বাগস বানি। হ্যাঁ,
বাগস বানি শো, এটা আমরা অনেকেই জানি, খুব বিখ্যাত ক্যারেক্টার অ্যানিমেশনে সেই স্বর্ণযুগের 1930 সাল থেকে 1950 সালের মধ্যবর্তী যে সময়টা, এই সময় আসে মিকি মাউস, টম অ্যান্ড জেরি, বাগস বানি, এগুলো হচ্ছে তখনকার সময় টিভি শোতে চলে আসে। তো তখন কিন্তু এরকম কালারফুল খুব সুন্দর ওইভাবে আসে না, তখন সাদা কালো ছিল। এরপরে যখন কালার আবিষ্কার হয় পরবর্তী সময় সেটাকে কালারে আসে। তো টম অ্যান্ড জেরি আমাদের খুব বিখ্যাত ফেভারিট কার্টুন, আমরা অনেকেই জানি টম অ্যান্ড জেরি। তখনকার সময়ের আর্টগুলো দেখেন, হ্যাঁ, তখনকার সময়ের এগুলো কিন্তু একদম আর্লি এজের, টম অ্যান্ড জেরির আর্লি এজের। তো কত দুর্দান্ত ড্রয়িং, হ্যাঁ, দুর্দান্ত, মানে তখনকার আর্টিস্টরাও কি পরিমাণ এফোর্ট দিয়েছে এই টম অ্যান্ড জেরি, তার পরবর্তীতে যেগুলো আসছে মিকি মাউস, বাগস বানি, হ্যাঁ, এগুলো সম্পর্কে। তো আমরা এই কার্টুনের ধারাবাহিকতা থেকে তার পরবর্তী সময়ে অ্যানিমেশন টিভি শো আসে 1950 থেকে 1980 সালের মধ্যে। দ্য ফ্লিন্ট স্টোন আমরা কিন্তু অনেকেই দেখেছি। ফ্লিন্ট স্টোন আমার ছোটোবেলাও আমরা দেখেছি, যদিও সেটা পরবর্তী সময় আর্লি এজেরটা না। আর্লি এজের ফ্লিন্ট স্টোন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে এটা ফ্লিন্ট স্টোনের যে ক্যারেক্টারগুলো, হ্যাঁ, এটা প্রাগৈতিহাসিক সময়ের তখনকার গুহার মানব যারা ছিল তাদেরকে নিয়ে ক্যারেক্টার ডিজাইন করা হয়েছিল, এবং খুব সিম্পল ক্যারেক্টার বাট খুব ফানি ক্যারেক্টার। এবং অ্যানিমেশনের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই যতগুলো ক্যারেক্টার প্রথম থেকে এই পর্যন্ত আমরা দেখলাম, হ্যাঁ, খুব ফানি ক্যারেক্টার, ম্যাক্সিমাম ফানি ক্যারেক্টার। অ্যানিমেল ক্যারেক্টার দিয়ে প্রথম দিকে শুরু হয়েছিল, পরবর্তীতে ফিগার ড্রয়িং মানুষের ফিগারও আসছে। কিন্তু সব কয়টা ক্যারেক্টার হচ্ছে কি আমাদের খুব, আমাদের যেই হাসল বাসল লাইফ, আমাদের জীবনের যেই যত রকমের স্ট্রেস, এই অ্যানিমেশনগুলো দেখলে তখন আমাদের কিন্তু স্ট্রেসগুলো রিলিজ হয়, ঠিক না? স্ট্রেসগুলো থেকে আমরা খুব সুন্দর করে বের হয়ে যেতে পারি। এই জন্যই অ্যানিমেশন এত জনপ্রিয়, স্টিল নাও অ্যানিমেশন এত জনপ্রিয়তার কারণ হচ্ছে একটাই। এরপরে আসে স্কুবিডু। স্কুবিডু শো সম্পর্কে সবার ধারণা আছে। স্কুবিডু খুব মজার একটা ক্যারেক্টার কার্টুন অ্যানিমেশন ছিল। এখানে হিউম্যান ফিগার এবং একটা ডগ ছিল, স্কুবি, তাকে নিয়ে একটা চমৎকার, এটা নিয়ে পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু স্কুবিডু অনেকেই দেখে। স্কুবিডুর অ্যানিমেশন থেকে পরে ফিল্মও হয়েছে হলিউডে, তো সেটা নিয়ে স্কুবিডুর কার্টুন। এরপরে পিক্সার অ্যানিমেশন, ডিজনি, তারপরে আরও অনেক অ্যানিমেশন আসছে। তো ওই একই সময়ে, হ্যাঁ, একই সময়ে আসছে হচ্ছে জাপানিজ কার্টুন, মাঙ্গা, হ্যাঁ, মাঙ্গা। তো এরকম অনেক অ্যানিমেশন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরিয়ায়, ইন্ডিয়ান, বাংলাদেশি, হ্যাঁ, ইন্ডো বাংলা কন্টিনেন্টে যে আমাদের যে ক্যারেক্টার ডিজাইন অ্যানিমেশন অনেক কিছু আসছে, হ্যাঁ, এবং এখনও পর্যন্ত কাজ চলে যাচ্ছে এবং খুবই ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু। তো অ্যানিমেশনের দিনে দিনে আগ্রহ বাড়ছে মানুষের। দিনে দিনে এত আগ্রহ বাড়ার কারণ একটাই, অ্যানিমেশন খুব সহজে মানুষের যেই ভাবমূর্তিটা আমরা যেটা প্রকাশ করতে যাচ্ছি, অনেক সময় আমরা সব কিছু তো নাটক সিনেমার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না। একটা অ্যানিমেল ক্যারেক্টারকে দিয়ে তো অ্যাক্টিং করানোটা খুব টাফ, কিন্তু অ্যানিমেল ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশনে অ্যাক্টিং করায়, এক্সপ্রেশন দিয়ে একটা কিছু প্রেজেন্টেশন করা কিন্তু খুব সহজ। আবার মানুষের ফিগার মানুষ দিয়েও সেটাও খুব সহজ হয়, এবং সেটা আরও বেশি মজার হয়। কারণ কীরকম, অ্যানিমেশনের অনেক এক্সেজারেশন আসে, যেটা আমরা সাধারণত নাটক সিনেমায় যে ধরনের বা স্টেজ শোতে, স্টেজ পারফরমেন্সে কোনো মানুষ যদি সেই এক্সপ্রেশনটা দিতে চায়, ওই এক্সেজারেশনটা সবাই তো পারে না, কিন্তু আমরা পারি কীভাবে, অ্যানিমেশনে। তো অ্যানিমেশনের জগৎটা আমাদের জন্য এই জন্যই এত ইম্পর্টেন্ট, এবং এটা আজীবন থাকবে। হয়তো ধরনটা বদলাবে, কারণ প্রথম দিকে যেমন লাইন ড্রয়িং ছিল, পরবর্তীতে সেটা থেকে আরেকটুখানি স্টাবলিশড হলো, ক্যারেক্টার ডিজাইনগুলোকে স্টাবলিশড হলো, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেক স্টাবলিশড হলো, অ্যানিমেশনের কোয়ালিটিও ডেভেলপ করলো। তবে অ্যানিমেশনের যে স্বর্ণযুগ, সেই সময়ে অ্যানিমেশনের যে প্রিন্সিপালসগুলো ইউজ হয়েছে, স্টিল নাও সেই প্রিন্সিপালসগুলো কিন্তু ফলো করা হয়। এবং অ্যানিমেশন করার জন্য আমরা যেমন হ্যান্ড ড্রয়িং অ্যানিমেশনটাকে, ক্লাসিক অ্যানিমেশন যেটাকে বলি, এটাকে যেমন খুব প্রায়োরিটি দেই, কারণ হচ্ছে ক্লাসিক অ্যানিমেশনটা যদি আমরা ঠিক মতো না শিখতে পারি,
তাহলে কিন্তু ওই সফটওয়্যার দিয়ে যে অ্যানিমেশনগুলো আমরা এখন করি, কাট আউট অ্যানিমেশন বা 3D বা অন্যান্য যে কোনো সফটওয়্যারে আমরা যখন চলে যাই, ওই প্রিন্সিপালস এবং ক্লাসিক অ্যানিমেশনের হাতের ড্রয়িংয়ের যেই দক্ষতাটুকু না থাকলে তখন কিন্তু আমরা অনেকটাই পিছায় থাকি। তো যার আগ্রহ আছে ক্লাসিক অ্যানিমেশন সম্পর্কে, সে কিন্তু এই এই জগতে চলে আসলে, ক্লাসিক অ্যানিমেশন শিখে গেলে তার পরবর্তী স্টেপটা নেওয়ার জন্য তার জন্য খুব সহজ হবে এবং অবশ্যই তার এটা খুব মঙ্গলজনক। এখন আমি একটা জিনিস, একটা ছবি দেখাই। সেই ছবিটা হচ্ছে, এটা অ্যানিমেশনের একদম প্রথম দিককার একজন আর্টিস্ট, এই যে এই বৃদ্ধ মানুষটা এখন নাই, উনি মারা গেছেন, তার আগেরকার এই যে ছবি, নাম এখানে দেওয়া আছে, তার ড্রয়িং দেখেন। হ্যাঁ, তার ড্রয়িং এই যে খুব রাফ, একদম রাফ স্কেচ, কত রাফ দেখে মনে হয় যে একটা সিনিয়র আর্টিস্টের কাজ, কিন্তু সিনিয়র আর্টিস্ট এই যে রাফ স্কেচটা উনি করেছেন, এই রাফ স্কেচটা করতেও কিন্তু ওনাকে অনেক দক্ষতা নিতে হয়েছে, অনেক প্র্যাকটিস দরকার হয়েছে। কারণ এই রাফ স্কেচটা কোনো সাধারণ কেউ হুট করে এভাবে পারবে না। কারণ কি, আমরা যখন কোনো একটা ক্যারেক্টার ডিজাইন করি বা কোনো একটা কাজ করার আগে শুরুতে আমরা কি করি, ব্রেনে সেটাকে নিয়ে একটা গুছায়ে ফর্ম তৈরি করে নিই, তাই না? গুছায়ে একটা রাফ একটা ফর্ম তৈরি করে নিই, নিয়ে সেটাকে আমরা কি করি, ইমপ্লিমেন্ট করতে যাই। তো আমি যখন পেন্সিল নিয়ে কাগজে যখন সেটাকে রাফটা নিয়ে কাজ করছি, আমার ব্রেন কিন্তু সিগন্যাল দিচ্ছে আমি কি আঁকতে চাচ্ছি, এবং আমার হাত টুলস, পেন্সিল টুলস, পেন্সিল হোক বা কলম যেটাই হোক, আমাকে হেল্প করছে আমার ব্রেন যে সিগন্যালটা দিচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে। এই রাফ ড্রয়িংটা থেকেই কিন্তু এই যে ক্যারেক্টারটা, হ্যাঁ, এটা কিন্তু সবাই খুব ভালো করে বুঝতে পারছেন না ক্যারেক্টারটা কি। ক্যারেক্টারটা হচ্ছে মারমেইড ক্যারেক্টার, এবং খুব মানে পার্সপেক্টিভ অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ, ফ্রন্ট ফেস, কিন্তু তার লেজটা, টেইলটা ওই যে পিছনে চলে গেছে, এই যে তার হাতটা সামনে, হ্যাঁ, পার্সপেক্টিভ ড্রয়িং। পার্সপেক্টিভ সম্পর্কে আমাদের অনেকেরই হয়তো ধারণা নাই, বাট আমরা জানবো, হ্যাঁ, এরপরে নেক্সট ক্লাসগুলোতে আমরা খুব সুন্দর করে জানবো। তো এই যে আর্টিস্ট, তার অনেক আগের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, ওই যে দেয়ালে দেয়ালে ছবিগুলো হ্যাং করা, সামনে টেবিল আছে দেখেন, টেবিলে এই যে বোর্ড, হ্যাঁ, কাগজ রাখা আছে, পেন্সিল, তখন সবসময় পেন্সিল ড্রয়িংয়ে হতো। আর খুব পরের দিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার টালার দিয়ে কাজ করা হয়েছে, সেই কালারের কাজও আমরা কিন্তু দেখেছি কালার টেলিভিশন আবিষ্কারের পরে। তার আগে সবসময় ব্যাকগ্রাউন্ড বা যা কিছুই আমরা দেখেছিলাম সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তো উনি যেই কার্টুন ক্যারেক্টার ডিজাইনগুলো করেন, যে মারমেইড ক্যারেক্টারের জনক উনি, হ্যাঁ, মারমেইড, খুব বিখ্যাত মারমেইড ক্যারেক্টার। তো এর পরবর্তী সময় অ্যানিমেশন, ডিজনি ক্যারেক্টার, ডিজনিতে যেরকম কাজগুলো হয়েছে সেগুলোতে আমরা এর পরবর্তীতে অনেক অনেক ভেরিয়েশন দেখেছি, তাই না? ডিজনির একটা ছবি এখানে আছে, যে ওয়াল্ট ডিজনির একটা ছবি, এই ডিজনির এই ছবিটাতে আমরা অনেকটা কিছু জানতে পারবো। এই ছবিটা আমি দিয়ে দিব, হ্যাঁ, আমি দিয়ে দিব। এই ছবিটাতে কিছু ইনফরমেশন আছে ওয়াল্ট ডিজনি সম্পর্কে, দ্য গ্রেট জিনিয়াস অ্যান্ড ড্রিমার হু গেভ দ্য ওয়ার্ল্ড ফেরিটেল। অ্যানিমেশনের একটা সময় ছিল খুব ফেরিটেল টাইপের অ্যানিমেশনগুলো নিয়ে কাজ করার, যেমন মিকি মাউস নিয়েও কাজ হয়েছে, টম অ্যান্ড জেরি নিয়ে কাজ হয়েছে, ডোনাল্ড ডাক নিয়ে কাজ হয়েছে। এই ধরনের কাজের সাথে সাথে কিন্তু ফেরিটেল যে স্টোরিগুলো ছিল, ফেরিল্যান্ড নিয়ে, ফেরি স্টোরিগুলো নিয়ে, তো সেই স্টোরিগুলো কিন্তু আমরা মানে প্রচণ্ড রকম ভালোবাসা নিয়ে দেখতাম, তাই না? অনেক আগের কাজ, অনেক আগে, ইনফরমেশনগুলো দেওয়া আছে, সবটা আমি পড়ে শোনালাম না, কিন্তু তখনকার সময় যে সিন্ডারেলা, হ্যাঁ, তারপরে এটা কি ছিল, এটা এটা কি ছিল, স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, তারপরে হচ্ছে এটাও ডগ নিয়ে একটা কার্টুন ছিল, 101 কি ডালমেটিয়ান্স, ডালমাটিয়ান্স। আচ্ছা, এই ধরনের যে ক্যারেক্টারগুলো, এই যে ফেরিটেল, হ্যাঁ, ফেরিটেল স্টোরি, হ্যাঁ, স্লিপিং বিউটি খুব বিখ্যাত, আমরা কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড ভালোবাসি এগুলো দেখতে, এবং এগুলো নিয়ে পরবর্তীতে মুভিও হয়েছে। তো উনিই তো জনক, তাই না? যে এই ফেরিটেল স্টোরির ওয়াল্ট ডিজনি এত নাম করা, হ্যাঁ, ওয়াল্ট ডিজনির যেই, না জানলেই নয়। আমরা অ্যানিমেশন ফিল্ডে যারা কাজ করব, আমাদের এই ক্লাসিক অ্যানিমেশনের জনক যে, তাকে না জানলেই নয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের যে স্টুডেন্ট যারা স্কেচ করে জমা দিয়েছেন, তাদের কিছু কাজ আমরা একটু দেখব, কারণ তাদের কাজগুলো যদি আমরা না দেখি তাহলে কিন্তু মানে ইনজাস্টিস হয়। এখন আমি চলে যাচ্ছি অ্যাডোব অ্যানিমেটে। অ্যাডোব অ্যানিমেটে আমার যেই
ফ্রেমওয়ার্ক করব এখন আমরা। তো আমরা সবাই জানি বেসিক শেপ কয়টা, একদম ছোট বাচ্চাকালে আমরা শিখেছি। বাচ্চাকালে আমরা বেসিক শেপ সম্পর্কে আমাদের খুব স্ট্রং ধারণা নিয়ে আমরা স্কুল থেকে বড় হয়েছি, স্কুল থেকে পাশ করে বের হয়ে আরও অনেক কিছু করে আসছি, তাই না? আচ্ছা, এখন বেসিক শেপে আমরা যখন খুব স্বতঃস্ফূর্ত হয় বেসিক শেপ সম্পর্কে যখন জানি, আমি আজকে সাম্যক কিছু ধারণা দিব, খুব ডিটেলের মধ্যে না যাই, ঠিক আছে? ডিটেলের মধ্যে যাব না, তবে যেই ধারণাটুকু আমাদের রাখা খুবই জরুরি সেটা সম্পর্কে না জানলেই নয়, সেটা আমরা একটু জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি, সার্কেল। আচ্ছা, এই তিনটা বেসিক শেপ, হ্যাঁ, এই তিনটা বেসিক শেপ দিয়ে আমাদের পুরো ওয়ার্ল্ডটা যা কিছু আমরা দেখছি সব কিছুই এই তিনটা বেসিক শেপের মধ্যে সীমাবদ্ধ। তো এই তিনটা বেসিক শেপ দিয়ে সীমাবদ্ধ মানে কি? এই বেসিক শেপগুলো দিয়ে আমরা ফর্মে যাই। ফর্ম তাহলে কি? ফর্ম হচ্ছে এই শেপগুলো দিয়ে যখন আমরা কোনো কিছু বানাচ্ছি, তৈরি করছি, আমাদের ক্রিয়েটর যে আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের এই বেসিক শেপগুলোকেই ইউজ করেছেন। কি মজার ব্যাপার, তাই না? আমরা এখন জানি যে এই বেসিক শেপগুলো দিয়েই আমাদের ফর্মে যাচ্ছি। তো পুরা ইউনিভার্সের একদম ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে বৃহৎ জিনিস সব কিছুই এই শেপ তিনটার মধ্যে। আমি যদি এখন একটা গাছ আঁকি, হ্যাঁ, একটা একটা গাছ যদি আমি আঁকি এই শেপগুলো দিয়ে, একটা যদি গাছ আঁকি, কীভাবে আঁকবো দেখেন, খুব মজার কিন্তু, মানে খুবই মজার। আমি এই পাশে আঁকি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপরে আমি একটা ট্রায়াঙ্গেল দিচ্ছি, দেখেন উল্টা করে দিলাম ট্রায়াঙ্গেলটা, আরেকটা ট্রায়াঙ্গেল টেনে দিচ্ছি, এখানেও ট্রায়াঙ্গেল দিচ্ছি। মজা পাবেন যে যেটুকু আমরা শিখতেছি, দেখবেন যে এইগুলো শিখতে শিখতে চমৎকার কিছু জিনিস জানা হবে, হ্যাঁ, যে জিনিসগুলো আগে হয়তো জানতেন না, এখন জানা হবে। গাছের পাতার আমরা গ্রুপ বলি না, গাছের যে পাতার ঝোপ, সেই ঝোপগুলো আমরা যখন তৈরি করি, ঠিক এইভাবে ঝোপগুলোকে সার্কেল করে নিয়ে আসতেছি, হ্যাঁ। এরপরে এটাকে আমি ফাইনাল ড্রয়িংয়ে যাব। দেখেন, এবার ফাইনাল ড্রয়িংয়ে যখন আমি যাব, তখন অন্য কালারে যাই। গাছের বডিটা যদি আমি আসি, তাহলে এই যে গাছটা, গাছের বডি, ট্রাঙ্ক বলি যেটাকে, এই যে গাছের বডিটা, হ্যাঁ, গাছের যে ট্রাঙ্ক বডি, হ্যাঁ, এই যে শেকড়, দেখেন ভিতরে কিন্তু আমার কি ছিল, শেপটা কি ছিল, শেপটা ছিল ট্রায়াঙ্গেল। এখানে শেপটা কি ছিল, ট্রায়াঙ্গেল, তাই না? আচ্ছা, গাছের পাতায় আমি ঝোপগুলো কি দিলাম, গ্রিন, তাই না? এই যে ঝোপের সার্কেল দিলাম। সার্কেলগুলোকে আমরা যখন পাতায় শেপ দিচ্ছি, এই যে ঝোপ ঝোপ, তাহলে যারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনে যারা কোর্স করবেন, শিখবেন, তাদের জন্য এটা কত ইম্পর্টেন্ট দেখেছেন? আপনারা যখন শেপগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবেন, শেপ থেকে ফর্মে যখন যাচ্ছেন, তখন কিভাবে সেই জিনিসটাকে কাজে লাগতেছে, এবং এই যে মানে অন্তর্দৃষ্টি খুলে যাওয়া, আসলে ছবি আঁকা, গান গাওয়া, কবিতা আবৃত্তি করা বা নাচ শেখা, যত রকমের ক্রিয়েটিভ ওয়ার্কগুলো আছে, সব কিন্তু আমাদের অন্তর থেকে আসতে হয়, হ্যাঁ, ভীষণ রকম অন্তর থেকে আসতে হয়, ভেতর থেকে আসতে হয়। প্রতিভা কেউ নিয়ে আসে জন্মগতভাবে, আবার কেউ আসে শিখে প্রতিভাবান হয় প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস এগুলো তো এমনি এমনি আসে না, না ভাবলে, না চর্চা করলে এমনি এমনি আসে না। তো এই যে গাছের ভিতরে দেখেন ফর্ম করলাম কীভাবে, শেপগুলোকে ইউজ করি, এবং এখানে আমাদের তিনটা শেপই আছে, ঠিক না? তিনটা শেপই আছে। আচ্ছা, এইবার আমি কার্টুন ক্যারেক্টারে কীভাবে শেপস ইউজ হয় সেটা আমি একটু দেখাই। কার্টুন ক্যারেক্টারে আমি কিছু ক্যারেক্টারের
শেপসের কিছু জিনিস আমি নামাই রেখে দিছি আপনাদেরকে আজকে ক্লাসে এগুলো করাবো বলে। তো এইখানে প্রথমে চলে আসি এটাতে, কি আছে বলেন, দেখছেন সবাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখানে ইউজিং শেপস টু ক্রিয়েট ডিজাইনস, ডিজাইন মানে ক্যারেক্টার ডিজাইন। এখানে যে বক্সটা দেওয়া আছে, হ্যাঁ, এই বক্সের সাথে রেশিও মিল রেখে কিন্তু এই পুরুষ বক্স ফিগার টাইপের মানে ফেস টাইপ করা আছে, ঠিক না? এখানে খুব রাগী রাগী, খুব মানে গম্ভীর জমাখা একটা ফেস, রাগী রাগী, তাই না? এরকম একটা ফেস, মধ্যবয়সী একটা মানুষের মুখ, তার মুখের গঠনটা দেখে মনে হচ্ছে চৌকোন আকৃতি। আচ্ছা, এখানে একটা গোলগাল মহিলার মুখ, কি শেপ ইউজ হচ্ছে? হ্যাঁ, সার্কেল, সার্কেল দিয়ে একটা মানুষের খুব সুন্দর একটা মহিলার ফেস, মোটাসোটা, গোলগাল, চোখগুলো গোল গোল, নাকটাও ওভাল, সব কিছু একটা সুন্দর ম্যাচিং। আচ্ছা, কৌণিক ফেস, হ্যাঁ, ত্রিকোণ আকৃতির ফেস, খুব কানিং ফেস, তাই না? খুব কানিং, মনে হচ্ছে যেন একেবারে খুব চরিত্রটা খুবই দুষ্টু চরিত্রের একটা মানুষ, তাই না? এরকম একটা ফেস, মানে ট্রায়াঙ্গল ফেসগুলোকে আমরা সাধারণত এই ধরনের একটু কানিং ফেসগুলোতেই নিয়ে আসার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে আমরা কালারে কাজ করেছিলাম, এই যে এটাকে আমারই করা, আপনাদের জন্য আগে থেকে করে রেখেছিলাম, এটা কালার দিয়ে করা, ওই একই জিনিস, একই ক্যারেক্টার, একটু আলাদা করে করেছি কিছুটা এবং কালার দিয়ে। তো এখানে হচ্ছে যে কালার কীভাবে ইউজ করলাম, লাইট অ্যান্ড শেড, হ্যাঁ, এগুলো আমরা শিখবো, আমরা সবই শিখবো। ক্যারেক্টার ডিজাইন যখন আমরা শিখতে শুরু করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু সরায় রাখি। এরপরে আসবে অ্যানিম্যাল ক্যারেক্টার। অ্যানিম্যাল ক্যারেক্টার কিভাবে শেপসগুলো দিয়ে আসছে, হ্যাঁ, আমাদের কার্টুনে কিন্তু প্রচুর অ্যানিম্যাল ক্যারেক্টার ইউজ হয়, তাই না? প্রচুর অ্যানিম্যাল ক্যারেক্টার, শুধু যে মানুষের হিউম্যান ফিগার ক্যারেক্টারই আসবে তা তো নয়, অ্যানিম্যাল ক্যারেক্টার আমাদের প্রচুর আসে, একদম অ্যানিমেশনের এটা একটা বড় অংশ। সার্কেল দিয়ে এখানে তিনটাই কিন্তু পিগ, হ্যাঁ। তো সার্কেল সাধারণত ইউজ হয় মেইলি ক্যারেক্টারগুলোতে, মেয়ে ক্যারেক্টার, শিশু ক্যারেক্টার, হ্যাঁ, একটু গোলগাল, নাদুস নুদুস এরকম টাইপের ক্যারেক্টারগুলোতে আমরা সার্কেল ইউজ করি। তো এই যে সার্কেল, এই ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে এটা মেয়ে, তাই না? মেয়ে পিগ বা একটা বেবি পিগ, উঠতি বয়সী, মানে বেবি থেকে গ্রোয়িং আপ চাইল্ড, এই টাইপের একটা ক্যারেক্টার, হ্যাঁ। তারপরে স্কোয়ার, এটা একটা পুরুষ, মধ্যবয়সী হোক বা একটু বয়স্ক বয়স্ক টাইপের একটা ফেস, ফেসটাকে দেখেন, এক্সপ্রেশন, আপনাদের এক্সপ্রেশন নিয়ে কাজ আছে, ক্লাস করাবো আমরা নেক্সটে। তো এক্সপ্রেশন, এটা হচ্ছে খুব সুন্দর একটা মজার আলাভোলা সুন্দর একটা ক্যারেক্টার, হ্যাঁ। এই ক্যারেক্টারটাকে একটু রাগী রাগী, হ্যাঁ, স্কোয়ার বক্স টাইপের একটা ক্যারেক্টার ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ওই যে আমি একটুকে বললাম না যে ট্রায়াঙ্গেল ইউজ হয় সাধারণত ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে, একটু কানিং, একটু দুষ্টু, হ্যাঁ, এই টাইপের ফিগারে আমরা এই ট্রায়াঙ্গল শেপটাকে ইউজ করি। এখানেও এটা পিগ, হ্যাঁ, কিন্তু ওকে দেখাচ্ছে কেমন, ডেঞ্জারাস, তাই না? একটু ডেঞ্জারাস দেখাচ্ছে। তাহলে এই যে ক্যারেক্টার ডিজাইন এখানে করা আছে, এখানে দেখেন, এখানে ফ্রেন্ডলি, স্ট্রং, ডেঞ্জারাস, এই যে এক্সপ্রেশনগুলো দেওয়া, এক্সপ্রেশনের সাথে কোন শেপগুলো দেওয়া হয়েছে, খুব সুন্দর করে এগুলো দেওয়া, তাই না? আমরা যখন এর পরবর্তী সময়ে স্টেপ বাই স্টেপ ড্রয়িংগুলো শিখব, তখন আমরা এই সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এই শেপগুলো ইউজ করেই করব। এর বাইরে তো যেতে পারবো না, কারণ বাইরে যাওয়ার কোনো সুযোগই আমাদের নাই। আচ্ছা, নেক্সট কি আসছে? একই জিনিস অন্যভাবে দেখানো। এখানে হচ্ছে একটা ইঁদুর ক্যারেক্টারকে নিয়ে কাজ করা হচ্ছে। ইঁদুর ক্যারেক্টারে সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে ট্রায়াঙ্গেল। সার্কেল ক্যারেক্টার যে বললাম, একটু আলাভোলা, একটু খেতে ভালোবাসে, নাদুস নুদুস, হ্যাঁ, এই টাইপের ক্যারেক্টারগুলা, মানে বেবি ক্যারেক্টার, এই 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 টাইপের ক্যারেক্টারগুলোতে সাধারণত সার্কেল ইউজ হয়।
রেক্ট্যাঙ্গেল, এই যে এখানে আমরা দেখলাম রেক্ট্যাঙ্গেল খুব স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল স্ট্রং ফিগারের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, স্ট্রং বোল্ড ক্যারেক্টার ডিজাইন ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, এইরকম টাইপের ক্যারেক্টারগুলোতে আমরা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার এই ধরনের কাজগুলো শেপগুলো ইউজ করি। ট্রায়াঙ্গেল, এখানেও দেখানো যে কানিং ফেস, দুষ্টু, খুব মানে বদ কোনো চিন্তাভাবনা নিয়ে সে ব্যস্ত, ফোন দিয়ে আসছে, এই টাইপের ওই ক্যারেক্টারই আরেকটা এক্সপ্রেশন, সে ভয় পাচ্ছে, দৌড়াচ্ছে, কিন্তু তার ক্যারেক্টারিস্টিকটা ওই যে ট্রায়াঙ্গেলের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমাদের শেপসগুলো দিয়ে কিভাবে আমরা ফর্মে আসতে পারি সেটা আমরা জানলাম, ঠিক আছে। এখন আমি এই যে একটু আগে সবার কাজগুলো দেখলাম, যে কাজগুলো দেখলাম সেখানে আমরা দেখেছি স্ট্রেট লাইন, কার্ভ লাইন, তারপরে হচ্ছে সার্কেল। আজকে আমরা ওভাল করব, ওভাল সার্কেল বা যা কিছু আমি নিজেও একটু আপনাদের সাথে আজকে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, বহুদিন করি নাই, তো আমার কাজ হয়তো অত হয়তো ভালো হবে না, তবে আমি আপনাদের রুলসগুলো দেখাচ্ছি, রুলস, তারপরে প্র্যাকটিসের ধরন, নিয়ম, হ্যাঁ, এই যে একটার ওপর একটা বারবার লাইন টানছি, আপনারা ঠিক এইভাবে লাইন টানবেন, ঠিক এইভাবে, ঠিক আছে। একটা জায়গায় বারবার হাত ঘোরাতে থাকবেন, এই যে একটু বের হয়ে গেল, ডাজন্ট ম্যাটার, বের হোক, এই যে একটু বের হলো, এই যে ছেড়ে দিলাম একটু চলে আসলো, ডাজন্ট ম্যাটার। আপনি এই প্র্যাকটিসটা কেন করছেন? আপনার হাতটাকে ফ্রি হওয়ার জন্য। আমি এই একটাই লাইন দিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ, আরেকটা লাইন দিয়ে ছেড়ে দিলাম, এইভাবে না, আপনি অসংখ্য লাইন দিতে থাকবেন। আপনারা যারা যারা দেখছেন অসংখ্য লাইন এভাবে বারবার বারবার টানতে থাকবেন, হ্যাঁ, বারবার টানতে থাকবেন, তাহলে হবে কি হাতের জড়তা কাটবে আপনাদের। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে দিনের পর দিন প্র্যাকটিসটা চালিয়ে যান, দেখবেন কতখানি ফ্রি আপনাদের হাত হয়ে যাচ্ছে। হাতটাকে ফ্রি করাটাই হচ্ছে আমার মূল টার্গেট, হ্যাঁ। আচ্ছা, এইবার এই যে আমি এতক্ষণ লাইন টানলাম কোন পাশ থেকে? ঘড়ির কাঁটার দিকে, তাই না? বাম থেকে ডান পাশে। এবার আমি উল্টা করব, এটাও কিন্তু আপনারা নোট করবেন, হ্যাঁ। আমি যে ক্লাস নিচ্ছি আপনাদের প্রথমেই আসলে বলে দেওয়া উচিত ছিল, ছোট ছোট পয়েন্টগুলো নোট করবেন, নোট না করলে কিন্তু মনে থাকবে না, হ্যাঁ। অনেক কিছু বিষয় আছে, ছোট ছোট বিষয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জেনে রাখা ভালো, অ্যাপ্লাই করতে হবে। আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা লাইন টানছি, এবার দেখছি কোন পাশে আমার লাইন বেশি ভালো হয়, হ্যাঁ, কোন পাশে আমার হাত বেশি ইজি হয়। তাহলে হাত বেশি ইজি হচ্ছে কোন দিকে, আমি সেই চেষ্টাটা করব পরবর্তী সময় যখন কাজ করব, ওকে। আচ্ছা, এবার আমি সার্কেল প্র্যাকটিস করাটা দেখালাম, এবার স্ট্রেট লাইন প্র্যাকটিসের একটু ব্যাপারটা দেখাই। স্ট্রেট লাইন একদম খাতার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত স্ট্রেট লাইন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটা লাইনের উপরে বারবার দেন। আমরা অনেক সময়, যেমন আমার নিজেরও, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টসে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং হয় প্রায় 8-9 মাস, ওই 8-9 মাস যে কোচিংটা হয় সেই কোচিংয়ে যখন প্রথম দিকে গিয়েছিলাম তখন আমার লাইন দিতে গেলে লাইন এরকম হয়ে যেত, হ্যাঁ। লাইন যখন এরকম হয়ে যেত তখন আমি প্রচণ্ড জিদি হয়ে যেতাম, আমার ভেতরে খুব জেদ কাজ করতো, হ্যাঁ, লাইন নিচে নামতেছে কেন। তখন লাইন সোজা করতে গিয়ে হিমশিম খেতাম যে লাইন আমার নিচে নামতেছে কেন। তখন আমাকে আমার আমার ব্রেন আমাকে হেল্প করছে, আমার মন ব্রেনকে চালনা করছে, আমার ব্রেন আমাকে আবার হেল্প করছে যে লাইন যেহেতু নিচে নামতেছে বা লাইনটা আমি উপরে ওঠানোর চেষ্টা করি তো দেখি তো। তখন আমি লাইনটাকে আমার ব্রেনকে সিগন্যাল দিলাম, মনকে বললাম, মন আমার ব্রেনকে সিগন্যাল দিল, ব্রেন আমার হাতকে চালালো, সেটা হচ্ছে লাইন আমি উপর দিকে ওঠানোর চেষ্টা করব। এই উপরের দিকে যখন ওঠানোর চেষ্টা করছি, মানে এই নিচে নেমে যাচ্ছে বলে উপরে যখন ওঠানোর চেষ্টা করছি তখনই লাইন আমার স্ট্রেট হওয়া শুরু করলো, হ্যাঁ। এটা মজার একটা বিষয়, খুব চমৎকার, এই যে লাইন স্ট্রেট হওয়া শুরু করে দিল, ঠিক আছে। আমি কিন্তু বহুদিন প্র্যাকটিস করি না, কিন্তু আমার ব্রেন এখন ঠিকই কাজ করে যাচ্ছে, কারণ ওই যে তখন আমি খুব মন দিয়ে প্র্যাকটিস করেছি, দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর আমি প্র্যাকটিস করতাম, যার কারণে আমার সেই লাইনটা আমার ব্রেনে ঠিকই রয়ে গেছে। এখন আমার প্র্যাকটিস নাই দেখে কি হচ্ছে, একদম ভেরি ফার্স্ট লাইন হয়তো একটু বাঁকা বাঁকা হচ্ছে, কিন্তু ওভারঅল লাইন যখন আসছে তখন মোটামুটি লাইন ভালোই, খারাপ না। আরও প্র্যাকটিস কয়েকদিন করলে একদম চমৎকার।
তা আপনাদেরকে আমি রুলসগুলো, গ্রামারগুলো শেখাবো, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বাইরে কেউ যাবেন না। হ্যাঁ, শিখতে যখন আসছেন তখন জেদি হয়ে যান, জেদি, একদম স্টাবর্ন হবেন। হ্যাঁ, ভীষণ রকম স্টাবর্ন হবেন, তাহলে দেখবেন যে আপনার কাজ কীরকমভাবে ইমপ্রুভ করছে। আচ্ছা, এটা হরাজেন্টাল, ভার্টিক্যাল গেল, সার্কেল গেল। এবার আমরা ওভালে যাব। ওভাল সার্কেলেরই একটা ধরন, অংশ, সেটা হচ্ছে এই ওভালটা প্র্যাকটিস করাটা খুবই জরুরি। এবং ওভাল প্র্যাকটিসের একটা নিয়ম আছে, মাঝখানে একটা লাইন টেনে নেবেন। হ্যাঁ, লাইন টেনে নেবেন এবং ওভালের যে এই কোণাটা, এই যে দুই পাশে দুই কোণা, এই লাইনের ঠিক মাঝ বরাবর ঠিক মতো আছে কিনা এই হিসাবটা ঠিক রাখবেন। মানে এই মাপ আর এই মাপটা যেন ঠিক থাকে, এই মাপ আর এই মাপ যেন ঠিক থাকে, সেই হিসাবটা ঠিক রেখে তারপর লাইন টানবেন। ঠিক আছে? তাহলে ওভালটা দুই পাশেই সমান হবে। যে এক পাশে চিকন হয়ে গেল, এক পাশে মোটা হয়ে গেল, এটা রং। হ্যাঁ, এটা ভালো না, এটা ঠিক হলো না, এটা রং। আমাদের ওভাল হতে হবে একদম দুই পাশেই সমান এবং ফ্রি হ্যান্ড। এই যে আমি টানছি কিন্তু অনেক লাইন টানছি, একদম ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি না। আমার প্র্যাকটিসটা হতে হবে এরকম। এবং অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। কেউ কেউ করেছে এটা, কারণ শাহিন ভাই বোধহয় কোনো ভিডিও শেয়ার করেছিলেন যেখানে এই প্র্যাকটিসটা ছিল। এটা খুব ফ্রি হ্যান্ড লাইন শেখার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে লাইনগুলো আমরা শিখছি, কেন শিখছি, কেন শিখছি এই লাইনগুলো, প্র্যাকটিস হাতকে তৈরি করছি কেন? কারণ ক্যারেক্টার ডিজাইন শেখার সময় আমাদের এই লাইনগুলো লাগবেই। হ্যাঁ, ম্যাম, গ্রাফিক গ্রাফিক ট্যাবলেট ছাড়া কি এগুলো আঁকা, ক্যারেক্টার ডিজাইন করা সম্ভব? হ্যাঁ, আপনি তো করবেন পেন্সিলে, আমি তো পেন্সিলে তো ভিডিও করে দেখাতে পারতেছি না, এই জন্য তো গ্রাফিক ট্যাবে করছি। কিন্তু পেন্সিলে আরও ভালো লাইন হয়। হ্যাঁ, গ্রাফিক ট্যাবে আপনারা যারা যারা জানেন, এটা তো পিচ্ছিল সারফেস, তাই না? খুব মানে পিছলা না, পিচ্ছিল সারফেসে এই যে লাইন টানাটা বেশ একটু টাফ। আমি বলতেছি হ্যাঁ, কি, ওই আমরা যে ক্যারেক্টার ডিজাইন করবো না, হ্যাঁ। এই সময় কি গ্রাফিক ট্যাব লাগবে কি জরুরি? আহ, প্রথম দিকে লাইন কতদিন তো প্র্যাকটিস করতে হবে, এর পরবর্তীতে গ্রাফিক টেস্ট লাগবে। আপনারা যারা যারা নাই তারা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কিনে নেওয়ার। হ্যাঁ, আর গ্রাফিক টেক্সট এখন তো ছোট ছোট গ্রাফিক টেক্সট খুব সহজেই অল্প দামেও কিনতে পাওয়া যায়। একটু কষ্ট হবে প্রথম দিকে হয়তো, কিন্তু আপনি নিজেই সুফলটা পাবেন। ঠিক না? কারণ অ্যানিমেশনের কাজ করবেন আর ক্যারেক্টার ডিজাইনের কাজ করবেন, ফ্রি হ্যান্ড লাইন দিয়ে ড্রয়িং শিখবেন। সো আপনার কোন কোন জিনিসটা দরকার সেটা আপনি নিজেই ব্যবস্থা করবেন। ঠিক আছে? জি, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সেইটাই। আর হচ্ছে এবার আমরা লাইন প্র্যাকটিস, আচ্ছা এবার আমরা কার্ভ লাইন প্র্যাকটিসে যাচ্ছি। লাইনের অনেকগুলো ধরন আছে, আমরা তো প্রথম দিনই তো মৌখিকভাবে বলছিলাম। আর আজকে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাই যে এই যে লাইন দিলাম, এটা তো হচ্ছে ভার্টিক্যাল। তারপরে এই লাইনটা দিলাম, এটা হচ্ছে হরাজেন্টাল। তারপরে হচ্ছে আমরা যখন সার্কেল করি, আচ্ছা এইভাবে দেখাই আগে, সার্কেল, এবং তারপরে কি আসছিল আমাদের ওভাল, তাই না? আচ্ছা, এই যে ওভাল, এই ওভালটা টানার সময় আমরা যখন কি বলেছিলাম, ওভালটা মাঝখানে স্ট্রেট লাইন দিয়ে নেবেন। হ্যাঁ, স্ট্রেট লাইন দিলে এই যে উপরে মাপটা, হুম, মাপের বিষয়টা তাহলে পরিষ্কার থাকে। ঠিক আছে? এটা। এইবার আমি যদি কার্ভ লাইনে যাই, কার্ভ লাইনে আমি তো সেদিন বলেছিলাম যে একদম সমান সমান করার চেষ্টা করব। আমার নিজেরটাও কি ভালো হবে, অনেকদিন প্র্যাকটিস করি নাই, তারপর দেখি হলো না, ভালো হলো না। হ্যাঁ, আবার মুছে দিলাম, কিছুটা হলো, তাই না, আগের থেকে। কিন্তু কার্ভগুলো এক সাইডে বেঁকে যাচ্ছে, তাহলে আমি একটু সোজা করার চেষ্টা করি তো দেখি হয় কি না। ভালো হলো না, আরও চেষ্টা করতে হবে, অনেক দিন করি নাই, এবারটা কিছুটা হয়েছে। আচ্ছা, এই যে প্র্যাকটিসটা আমি বারবার করে বলছি, আপনাদের প্র্যাকটিস যদি ঠিক মতো না হয়, এই কাজগুলো আপনাদেরকে কোথায় কোথায় আপনাদের লাগবে, এই যে একটু পরে আমি দেখব। হ্যাঁ, একটু পরে আমরা যাব কোন কোন জায়গায় কাজগুলো আমাদের লাগবে। আচ্ছা,
এবার হচ্ছে আমরা এই যে মাপটা নিলাম, একদম মাঝখানে যে লাইনটা ছিল তার থেকে কতটুকু নিচে নামলাম, খুব বেশি না কিন্তু, হ্যাঁ। এই যে সার্কেলটা থেকে অল্প একটু নিচে নামায় দিলাম, নামিয়ে তারপরে মাঝামাঝি ঠিক 50% এসে মাঝখানে লাইনটা নিলাম। এইবার আমি লাইনের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এইবার হলো এই যে কপালের যে লাইন, ফোরহেড, ফোরহেড কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, ফোরহেড ঠিকই আছে। ফোরহেডের যে লাইন, এই যে ভ্রুর নিচের এই অংশ থেকে একটু নিচে নামলো, একটু নিচে, তারপরে কি হলো, নাকের লাইন, নাকটা কোন পর্যন্ত আসছে, এই যে মাপ মাঝখানে যে নাম নাম যে দাগটা দেওয়া আছে, লাইনটা দেওয়া আছে, এই লাইনের ঠিক লাইন পর্যন্ত এসে আমাদের নাকটা আসলো। এটা একটা আদর্শ ফিগার, হ্যাঁ, একটা আদর্শ হিউম্যান ফিগার করতে গেলে আমাদের যেই মাপটা দরকার, রেশিওটা মেনটেন করা দরকার, সেইটা অনুযায়ী কাজটা করছি। এই যে বাকি যে লাইনের গ্যাপটা রয়েছে, বাকি লাইনের এখানে আমাদের কি হবে, ঠোঁট এবং থুতনি। তাহলে ঠোঁটের অংশটা কি হচ্ছে, একটা সিম্পল কার্ভ, সি কার্ভ বলি আমরা, সি কার্ভ, সিম্পল সি কার্ভ থেকে ঠোঁটের যে অংশটা ভেতরের দিকে চলে যাচ্ছে, ঠোঁটের যে অংশ, তারপরে নিচের ঠোঁটের অংশ হচ্ছে একটু উঁচু অংশ এসে তারপরে কার্ভ, আবার একটা সি কার্ভ আসলো, সি কার্ভের পরে একটা এস কার্ভ আসলো। আমরা অ্যানিমেশনের ক্যারেক্টার ডিজাইন করতে গেলে এস কার্ভ এবং সি কার্ভ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, হ্যাঁ। এস কার্ভ সি কার্ভ ছাড়া আমাদের ড্রয়িংগুলো ভালো হবেই না, হ্যাঁ, জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, এবার থুতনির অংশ, থুতনির অংশটা কি ম্যাম হলো, একটু ঝুম করা যায়, একটু ঝুম করে করলে মনে হয় একটু ভালো ক্লিয়ার হতো। ফলো করছি, হ্যাঁ, ফলো করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে খুব সহজ হয়, হ্যাঁ, বুঝতে সহজ হয়। এই জিনিসটাকে আমরা মাপের অংশটা কিভাবে দেখাচ্ছি সেটা দেখাই, হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে এখন পরিষ্কার? জি ম্যাম, এখন ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, কিভাবে চোয়াল, চোয়াল কোন পর্যন্ত যাচ্ছে, এই যে মাঝখানের লাইন, হ্যাঁ, এই যে সার্কেল দিয়েছিলাম, সার্কেলের এই যে ক্রসটা, এটাই তো মেন পয়েন্ট ছিল, তাই না, আমাদের সার্কেলের জি ম্যাম। মিডল পয়েন্ট, ঠিক না? আচ্ছা, মিডল পয়েন্টের এই যে পিছনের এই মাঝখানের যে ভার্টিক্যাল লাইনের পিছনে হচ্ছে কান, কানের নিচ পর্যন্ত হচ্ছে চোয়ালের গঠন। এটা একটা আদর্শ ফিগার, পুরুষ ফিগার, হ্যাঁ। মেয়ে ফিগারের কিন্তু চোয়াল এই এই যে ভাঁজটা, হ্যাঁ, এই ভাঁজটা মানে গোল হয়। আমরা মেয়ে ফিগারেও যাব, মেয়ে ফিগার, ছেলে ফিগার, একটা বেবি ফিগার, সবই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে করতে হয়। এবং আদর্শ ফিগার আর কার্টুনিক ফিগার, ডেফিনেটলি আদর্শ ফিগার না শিখে কার্টুন ফিগারে যাওয়া যায় না, হ্যাঁ। আদর্শ ফিগারগুলো দেখে শিখে প্র্যাকটিস করে দেন হচ্ছে কার্টুন ফিগারের যে ফানি ফানি ফিগারগুলো আছে সেগুলোতে আমাদের যেতে হয়। আচ্ছা, কানের গঠনটা কোথা থেকে কোন পর্যন্ত হলো, এখন তো মোটামুটি ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, এইবার ভ্রুর অংশ, এই যে উত্তল অংশ, এই উত্তল অংশ বা কনভেক্স অংশগুলো আমরা কনভেক্স, আর এই যে অবতল অংশ এটাকে বলি কনকেভ অংশ। একটা ফেসের কনভেক্স, কনকেভ, কনভেক্স, কনকেভ, এই যে ভাঙা গড়ার এই যে উত্তল অবতল অংশ, এইগুলো খুব ভালো করে আমাদেরকে মনোযোগী হতে হবে, শিখতে হবে খুব ভালোভাবে। না শিখলে আপনারাই পরে লুজার হবে। লুজার তো আমি হব না, আমি তো শেখাচ্ছি, আমার যতটুকু জানা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি, হ্যাঁ।
তো আপনাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। আচ্ছা, ঠিক এই লাইন বরাবর এই ক্লাসটা কি আবার রেকর্ড দেওয়া হবে না, 1 মিনিট আপলোড করা হবে না? আপলোড করা হবে না, আপলোড করারই কথা আমি শুনেছি, যেহেতু এটা ওপেন ফর অল এবং এটা একরকম সবার জন্যই করা হচ্ছে, সুতরাং আপনারা রেকর্ড ক্লাসটা পাবেন। আর যারা হচ্ছে ক্লাসে ভর্তি হয়েই গেছেন তারা তো রেকর্ড ক্লাস পাবেনই মনে হয়, ওরা আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, চোখের অংশ, চোখ একটু পরে আমরা চোখের অংশ শিখবো। হ্যাঁ, এখন আমি একটু, যেহেতু আজকের ক্লাসটা সবার জন্য, আজকে কিন্তু আমার পোর্ট্রেট বা ফেস স্টাডি করার কথা না, কিন্তু আমি আজকে দেখাচ্ছি যেহেতু আজকে সবার জন্য ওপেন, সো কিছু জিনিস আছে আমরা একটু শেয়ার না করলে সবার কাছে তো জিনিসটা সহজবোধ্য হবে না। হ্যাঁ, তো এই কারণে। হ্যাঁ, আচ্ছা, চোখের অংশ আমরা ডিটেল ওয়ার্ক করব আজকে। জাস্ট সহজ একটা জিনিস দেখিয়ে দেই। চোখের যেই সাইড প্রোফাইল থেকে আমরা যখন দেখি, এই এই যে সার্কেলের একটা অংশ দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে চোখের উপরের পাতা। আমরা চোখের কাজ যখন শিখবো, খুব ডিটেল কাজ শিখবো। আমি আজকে একটু সাময়িক ধারণা দিব, হ্যাঁ, খুব হালকা একটা ধারণা দিব, কিন্তু নেক্সট ক্লাসগুলোতে আমাদের আস্তে আস্তে অনেক ভালো ভালো কিছু ক্লাস আসবে। আপনারা নিজেরাই ফিল করবেন যে হ্যাঁ, অনেক ভালো কিছু শিখতে পারছি। শুক্রিয়া, গ্রেটফুল থাকতে হবে। আচ্ছা, উত্তল এবং অবতল অংশ, হ্যাঁ, এই যে বললাম কনভেক্স, কনকেভ অংশ, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। মানুষটা কি গম্ভীর গম্ভীর লাগছে? তার একটু হাসায় দিন। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে চুলের অংশ। আচ্ছা, আমি একটু পরে আসব যে ক্লাসটায়, সেটা হচ্ছে এই ফ্রি হ্যান্ড লাইনের অংশ। হ্যাঁ, আচ্ছা, মাথার পেছনের অংশ অনেক সময় একটু একটু স্ট্রেট থাকে, পিছনের মাথার তালুর উপর থেকে দেখেন এই যে আমরা সার্কেলটা দিলাম, এই সার্কেলটাকে ভিত্তি করে উপরের চুলগুলো দিচ্ছি, কারণ চুলের তো একটা থিকনেস আছে, তাই না? মাথার স্কাল্প থেকে অংশ থেকে শুরু হয়ে একটু উঁচু পর্যন্ত। আচ্ছা, চুল এখান থেকে সিথি বা চুলের মাথার যে এখানে একটা কি বলে ঘুড়ি থাকে না, ওখানে চুলগুলো একটু এরকম হয়ে যায়, সবাই জানি আমরা। আচ্ছা, এই গেল। এইবার এই যে সার্কেল ভিতরে দেওয়া ছিল, ওই সার্কেল থেকে কিন্তু ঘাড়ের অংশ শুরু। হ্যাঁ, আমরা অনেক সময় চুয়ালের লাইন থেকে কিন্তু ঘাড়ের অংশ শুরু করে ফেলি, তো ঘাড়ের অংশটা এই যে এখান থেকে শুরু হয়। তো আমি যদি এইদিকে দেই লাইনটা, যদি এদিকে দিই তাহলে হচ্ছে মাথাটা, পিঠটা সোজা মানে দাঁড়িয়ে থাকলে যেটা হয় আর কি, আর মাথা নিচু করলে একরকম হয়। বা বিভিন্ন সময় যেটা আমরা এক্সপ্রেশন যখন কাজ করব তখন দেখবেন এটা প্রয়োজনে এই ঘাড়ের লাইনটা সামনে পিছনে উঁচু নিচু বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে দেখানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আদর্শ একটা পুরুষ ফিগারের গঠন, ফেসের গঠন। হ্যাঁ, প্রোফাইল ফেস। এবার আমি চলে যাব একটা টিনেজ মেয়ে ফিগার, ফুল ফিগার ড্রয়িং। এটা তো একটা পোর্ট্রেট হলো, প্রোফাইল। আমি এবার যাব হচ্ছে ফুল ফিগার ড্রয়িং এ। আমরা যখন ফুল ফিগার ড্রয়িং করি, ফিগার ড্রয়িং এর কিছু আদর্শ আছে, কিছু গ্রামার আছে, রুলস আছে। আমরা সেই রুলসগুলোকে ফলো না করে কখনোই ফিগার ড্রয়িং এ যেতে পারি না। হ্যাঁ, ফিগার ড্রয়িং এ যে রুলসগুলো আছে সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি একটা আদর্শ ফিগার, একজন বয়স্ক ফিগার মানুষ করি, তাহলে 7টা সার্কেল নিয়ে কাজ করি। হ্যাঁ, এখন আমি একটা মেয়ে ফিগার নিয়ে কাজ করব এবং একটা টিনেজ মেয়ে, হ্যাঁ, কিউট একটা টিনেজ মেয়ে। তো
তো সেই মেয়েটার হাইট কি একটা বয়স্ক মেয়ের সমান হতে পারে, মহিলার সমান হতে পারে না। তো একটা টিনেজ মেয়ের যদি সাইজটা আমি নিই, তাহলে 6টা সার্কেল নিয়ে যদি করি, 6টা সার্কেল নিয়ে যদি করতে হয়, তাহলে আমাকে কিভাবে করতে হবে সেটা আমি দেখছি। হ্যাঁ, 1 2 3 4 5 6। এবার আমি একটা সার্কেল নিই, যেখানে সার্কেল মাথায় আছে। লাইন এবং সার্কেল যে কত জরুরি, প্র্যাকটিসটা এটা আপনারা সব সময় ঠিক পাবেন, ভীষণ জরুরি। হ্যাঁ, এই যে একটা সার্কেল নিলাম, এটাকে কপি করে করে, আচ্ছা লাইনের উঁচু নিচু ব্যাপারটা তাহলে ঠিক নাই, আমরা আগে সার্কেলগুলো নিয়ে নিই, তারপর লাইনগুলো আবার ঠিক করে নিই। জাস্ট 6টা সার্কেল, 6টা সার্কেল আপনারা টেনে নেন। হ্যাঁ, আপনারা আপনাদের খাতায় 6টা সার্কেল একদম মাঝখানে ভার্টিক্যাল লাইনটা দিয়ে 6টা সার্কেল করে নেন। বেস লাইন। আচ্ছা, 6টা সার্কেল তো হলো, তাই না? আমি মার্কিং করে রাখি আপনাদের সুবিধার্থে, মার্কিং করে রাখি। এটা 1, এটা 2, এটা 3, 4, 5 and 6। ঠিক আছে, এই 6টা সার্কেল আমরা একটা টিনেজ মেয়েকে আনবো। আমরা যদি একটা বয়স্ক মেয়ে একটা, তাহলে সার্কেল আরেকটা বাড়াই দিতাম। আমার কাছে টিনেজ মেয়েটা করতে ইচ্ছা করছে আজকে আপনাদেরকে। কিউট ফিগার, মানে কার্টুন ফিগারগুলো হয় না সাধারণত, একটু কিউট কিউট, একটু সুন্দর সুন্দর ফিগার, আমরা এখন একটা কিউট ফিগার নিয়ে কাজ করবো। আমরা চলে যাই কাজে। যেহেতু শুরু করলাম সার্কেল দিয়ে, একটা মেয়ে ফিগার, টিনেজ মেয়ে, মাথার গঠনটা শুরু করি আগে। আচ্ছা, তারপরে হলো এখান থেকে তার চোয়ালের আমরা একটা 3/4 অ্যাঙ্গেল করবো। হ্যাঁ, একদম ফ্রন্ট না, আমরা সাধারণত কিন্তু কার্টুন ফিগার করার সময় ফ্রন্ট ফিগার অ্যাভয়েড করি, খুব বেশি একটা করতে চাই না। ঠিক আছে, খুব বেশি একটা করতে চাই না, কারণ এটা দেখতে সুন্দর লাগে না। ওকে, দেখতে অতটা ভালো হয় না। তো আমাদের কার্টুন ফিগার করার সময় আমরা 3/4 অ্যাঙ্গেলগুলোকে বেশি প্রেফার করি। ঠিক আছে, আচ্ছা আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, লাইন টানার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও একই সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে। এরপরে গলার লাইন, যেহেতু ও একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার, সো গলাটা ছেলেদের মতো অত মোটা হবে না। হ্যাঁ, এরপরে আসবে কাঁধের লাইন। ম্যাম হ্যাঁ, একটু জুম করা যাবে? হ্যাঁ, অনেক ছোট লাগছে আর কি। আমার স্ক্রিন থেকে এরপর আসলে হচ্ছে ওর কাঁধের লাইন। হ্যাঁ, কাঁধের লাইন, এই যে লাইন, গলার লাইন পিছন থেকে কিন্তু কাঁধের লাইনটা ঠিক এই পাশে আসবে, উঁচু নিচু যেন না হয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই যে কাঁধের ম্যাম লাইন, আপনার সাউন্ড অনেক আস্তে আসতেছে, শোনা যাচ্ছে না কিছু।
এবার শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ফাইন, আগে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে নিঃসংকোচে আমাকে জানাবেন, হ্যাঁ? নিঃসংকোচে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমাকে না বললে তো আমি বুঝতে পারবো না যে কোথায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কাঁধের পিছনের লাইন, এই যে লাইন, ওই যে পিছন থেকে লাইন, এই পাশেও কিন্তু সেই সমানভাবে লাইনটা আসবে। লাইনটা যদি আপনি উঁচু নিচু করে ফেলেন তাহলে কাঁধের লাইন কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। আচ্ছা, আমিও ছোট ছোট করে আঁকছিলাম যার কারণে লাইনের ফ্রেশনেসটা এখানে বেশি আসেনি। আমরা যখন এটাকে ফাইনালি লাইন দিব তখন ফাইনাল লাইনে এটা অনেক ভালোভাবে স্পষ্ট হবে আরও। আচ্ছা, তারপরে হচ্ছে কাঁধের লাইন দিলাম। এরপরে হচ্ছে হাতের জন্য এই জায়গা থেকে আমরা মাপটা ঠিক রাখলাম। এই যে সার্কেলটা, এটা হচ্ছে ওর চেস্টের লাইন, হ্যাঁ? চেস্ট লাইন। এই লাইনটা হচ্ছে ওর কোমরের লাইন। তাহলে চেস্টের লাইনটা যদি এটা হয় তাহলে আমি চেস্টের লাইনের এই জায়গাটায় ওর ফিগারের অংশটা রাখলাম। এই অংশটায় ওর ফিগারের অংশটা রাখলাম, যেহেতু 3/4 অ্যাঙ্গেল, এখানে ওর মাঝখানে যেই লাইনটা যাবে সেই লাইনটা রাখলাম। আচ্ছা, 3/4 অ্যাঙ্গেল, এটার কোমরের অংশ যাচ্ছে চেস্ট থেকে, তারপরে নিচে 3 নাম্বার অংশ যখন আসছে তখন তার হিপের অংশটা থেকে উঁচু হলো। ঠিক আছে? পেলভিস করি না আমরা, পেলভিসের যে অংশটা, পেলভিসের অংশটা এই যে নিয়ে আসলাম। এখান থেকে কার্ভ লাইন আসলো, সি কার্ভ, কার্ভ লাইন এসে পেলভিসের অংশটা থেকে আরেকটু এস কার্ভ আসলো, এই যে এস কার্ভ, হ্যাঁ? সি কার্ভ, আবার এস কার্ভ। ঠিক আছে? আবার এখান থেকে আমরা যখন হাতের অংশ নিয়ে আসছি, হাত আসছে, হাতের এখানে আমরা একটা সিলিন্ডার করে দেই। সিলিন্ডার করে যদি নিয়ে আসি তাহলে এই যে লাইনটা আসলো, মাঝখানে 2 এবং 3 এর মাঝখানে যে লাইনটা, তার থেকে একটু নিচ পর্যন্ত কোমরের এই যে ভাঁজ, এই ভাঁজ পর্যন্ত এসে ওই যে ওর কনুইটা আসবে, হ্যাঁ? এলবো। আচ্ছা, তারপরে হচ্ছে ওর হাতের নিচের যে অংশটা, আর্ম, এই অংশটা আসছে। আমি সিলিন্ডার ফিগার দিয়ে খুব সহজ করে দেখাচ্ছি, হ্যাঁ? খুব ইজি, আপনাদের যেন করতে কোনো কষ্ট না হয়। আমরা শিখব খুব সহজ ফর্মে, কারণ আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন অনেক ধরনের ফিগার ড্রয়িংয়ের ক্লাস আছে বা কোর্সের নিয়ম আছে, অনেক জটিল জটিল কোর্স। সহজ কোনটা হয়, ক্যাচ করতে ইজি হয়, হ্যাঁ? এই রকম একটা জিনিসে আমি আসব। আমি অনেকভাবে শিখে আসছি, আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটা আমি আপনাদেরকে সেইভাবে শেখাবো, যেন অনেক ইজি ওয়েতে আপনারা সুন্দর করে শিখে নিতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে, হ্যাঁ? আচ্ছা, এরপরে যেহেতু এটা 3/4 অ্যাঙ্গেল, এই যে বুকের লাইনটা মাঝখান, কোমরের লাইনটা, এরপরে হচ্ছে ওর তলপেটে যে লাইনটা, তারপরে হচ্ছে ওর পেলভিস থেকে পায়ের যেই থাই থেকে যেই লাইনটা শুরু হবে সেই লাইনটা আমি দিলাম এইভাবে। এখানে আমরা আরেকটা যে হাত, সেই হাতটা ভেতরে যদি থাকে, ওই পাশ থেকে যতটুকু দেখানো যাবে সেটা হচ্ছে এই পর্যন্ত, তারপরে কনুই থেকে বাকি হাতটা। এবং পার্সপেক্টিভের কথা তখন আমি বলছিলাম, ফিগার ড্রয়িংয়ে কিছু পার্সপেক্টিভের কাজও আছে। পার্সপেক্টিভ ড্রয়িং আমরা পরের ক্লাসগুলোতে ভালো করে শিখব। আজকে আমি জাস্ট সাম্যক একটা ধারণা দিচ্ছি। এই হাতটা এই আসলো, হ্যাঁ, এই আসলো। আচ্ছা, এরপরে ওর পায়ের গঠন, এই যে মাঝখানে যে লাইনটা আমি টানছি, এই লাইন থেকেই, এই পায়ের গঠন থেকে থাই থেকে শুরু হচ্ছে, হ্যাঁ? এই যে পা কোনটা হলো 4 নাম্বারের অংশ, শুরু করলাম 4 নাম্বার ঘর, তাই না? 4 নাম্বার ঘরের এই যে আচ্ছা, তারপরে এখানে হাঁটুটার যে অংশটা আসলো,
হাঁটুর অংশের পরে এরপরে পায়ের নিচের অংশটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে নিচের অংশটা কোন পর্যন্ত আছে? 5 থেকে 6 এর মাঝামাঝি, ঠিক আছে, মাঝামাঝি কি আরেকটু নিচ পর্যন্ত, এই, কারণ থাইয়ের পরে থাই এবং এই অংশটা একটু লম্বাই থাকে। হ্যাঁ, আচ্ছা, এই আসলো। এরপরে হচ্ছে পায়ের পাতার অংশ। আচ্ছা, এবার বাকি ওই পাশে যে পাটা আছে সেই পাটা করি। এই লাইন অফ অ্যাকশন, এই লাইনটা যেটা দিয়েছিলাম সেই লাইন থেকেই আমাদের লাইন টানলাম নিচে, আরো কোন পর্যন্ত আসবে? হাঁটুর সার্কেলটা পর্যন্ত, তাই? সার্কেল থেকে তারপরে ওই পাশের পায়ের নিচের অংশ। এবার পায়ের যে মাসল আছে সেই মাসল এবং ওই পাশের পাটা, ওই পাশের পাটা আমরা কতটুকু দেখতে পাচ্ছি? একটু অ্যাঙ্গেল থেকে, তাই না? একটু অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে দেখব। আচ্ছা, এই গেল। তারপরে এই অ্যাঙ্গেল আসবে, তাই না? আমরা সামনে থেকে যেটা দেখছি এই পাটা হচ্ছে ফ্রন্ট আর এই পাশের পাটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে, হিল অ্যাঙ্গেল। খুব রাফ কিন্তু আজকে আমরা একদম রাফ স্কেচে দেখাচ্ছি, এরপরে আমরা আস্তে আস্তে অনেক ডিটেলসে যাব, ডিটেল ওয়ার্কে যাব এবং এটা ফাইনাল ফিনিশিং লাইনে যখন যাব এবং ড্রেস আপ, হ্যাঁ, ওর চুল, ওর সব কিছু যখন আমরা অ্যাড করব তখন এটা অনেক কিউট একটা ফিগারে এসে দাঁড়াবে। ম্যাডাম একটা কথা হ্যাঁ, ছিল, হ্যাঁ বলেন। হচ্ছে লাইন অফ অ্যাকশন, এটা হ্যাঁ, একটু বুঝি না আর কি, মানে লাইন অফ আমি অ্যাকশন, বুঝি হচ্ছে হুম, ওই বডি পর্যন্ত, তারপরে পাটা কোথায় দেবো তখন আর হারাই ফেলে যে লাইন অফ হ্যাঁ, অ্যাকশনের ইয়ে। লাইন অফ অ্যাকশন হচ্ছে আমরা যখন কোনো একটা ফিগার মুভমেন্টের কাজ করি, ধরেন অ্যাকশন ফিগার, এটা তো আজকে যেটা করলাম, এখন যেটা করছি সেটা হচ্ছে কি একটা স্ট্রেট আদর্শ ফিগার। এটা দেখে তো মনে হচ্ছে না একটা কিউট মেয়ে ফিগার এবং বয়স কত, ঠিক না? কত হবে? 14-15 এরকম একটা বয়সের, ঠিক না? আমরা যখন এটা মেয়ে ফিগার ফুল ফিগার করব তখন আমরা 6টা ঘর না, তখন আমরা দিব কয়টা? 7টা। 7টা, হ্যাঁ। আমরা যখন এটাকে ছেলে ফিগার, আদর্শ ছেলে ফিগারে করব তখন ওই 7টাই করতে পারি। আবার যদি ফরেন কান্ট্রিতে হয় হাইট অনুযায়ী তখন আরও বাড়ে, যদি আমরা বেটে ক্যারেক্টার করি তখন আরও কমে। তো এটা হচ্ছে ডিপেন্ডস অন, তো আমরা যখন ডিপেন্ড করি কোনটা ক্যারেক্টার কীভাবে করব সেই হিসাবে। তো এইটা যখন আমি করছি, এটা আমি তখন প্রথম থেকেই তো বলে দিলাম যে আমি খুব একটা কিউট ফিগার করবো। এটা আমি পরে কোনো একদিন ফাইনালি একদম ডিটেল ওয়ার্ক করে দেখাবো। এটা আজকে তো একদম রাফ একটা জিনিস, কীভাবে আমরা মার্ক করে করে সাইজ অনুযায়ী গ্রামার ফলো করে কাজ করি, জাস্ট এইটুকুই দেখালাম, তাই না? এরপরে যখন এটাকে আমরা ফাইনালাইজ করব, কিভাবে এটাকে ফাইনাল করা যায় সেটাও আমি দেখাবো। আজকে আরেকটা জিনিস আমি বলি, লাইন অফ অ্যাকশন যেহেতু জানতে চেয়েছেন, লাইন অফ অ্যাকশন হচ্ছে কোনো ফিগার ড্রয়িং করার সময় আমার যখন এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হয়, যেমন এই এক্সপ্রেশনটা যে পাশে আমার এখানে করাই আছে, তাই না? এইটাকে যখন আমরা কাজ করব তখন এই ফিগারের এক্সপ্রেশন ড্রয়িংটা কেমন? সি কার্ভ, লাইন অফ অ্যাকশন, সি কার্ভ। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এই লাইন অফ অ্যাকশনটা কোথায়? সি কার্ভ, উল্টা দিকে। হ্যাঁ, এই যে বডি ভাঁজ, বডি ভাঁজ, তাই না? এই যে দেখেছেন, খেয়াল করেছেন? হ্যাঁ, খেয়াল করেছেন এবার? এই যে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে লাইন অফ অ্যাকশন কি? সি কার্ভ। এবার এস কার্ভে এইখানে আমার তেমন কিছু নাই, আমি নেক্সট ক্লাসে এক্স কার্ভ সম্পর্কে ভালো একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমি এমনি খসড়া করে দেখাচ্ছি। এস কার্ভ হচ্ছে ধরেন কোনো কিছু একটা থ্রো করছে কোনো একটা ফিগার, হ্যাঁ, কোনো একটা ফিগার কোনো কিছু একটা থ্রো করছে, তখন হচ্ছে এই ধরনের এস কার্ভগুলো আসে। থ্রো করছে, শুধু থ্রো না, আমি জাস্ট থ্রো বলে ফেললাম, থ্রো ছাড়াও
যদি আমি একটা এই ধরনের একটা বাচ্চা মেয়ে ফিগারেও যদি আমি একটা স্কার্ভের কিছু একটা করতে যাই, আমি দেখাচ্ছি। আম, হ্যাঁ, এই যে একটা মাথা দিলাম, বডি দিলাম, হ্যাঁ, ইটস ভেরি রাফ, কোনো অসুবিধা নাই। রাফ ড্রয়িং আপনারা তো দেখলেন একটু আগে, আমি দেখালাম একজন সিনিয়র আর্টিস্ট উনি যখন কাজ করলেন কি পরিমাণ রাফ ড্রয়িং থেকে উনি কাজ বের করছেন, তাই না? আচ্ছা, এখানে তার হাতটা দিচ্ছি। এটা হচ্ছে স্কার্ফ, হ্যাঁ, স্কার্ফের কাজ। আমি জাস্ট একদম খসড়া লাফ লাইন দিয়ে একটা দেখাই। আচ্ছা, স্কার্ভ আর সি কার্ভের যে কাজ, এই কাজগুলো আমাদের কোর্স মডিউলের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা খুব ভালো করে শিখব। আজকে যেহেতু জানতে চেয়েছেন, সেহেতু আমি এইভাবে একটু দেখা দিলাম। এই যে একটা স্কার্ভের কাজ, হ্যাঁ, এটা হচ্ছে স্কার্ভ, ঠিক আছে? পার্টটা কোন পার্ট যাবে ওটাই বোঝা যায় না যে হ্যাঁ, কোন। এইটা আমরা শিখবো, এইটাই শিখবো। যেমন এইখানে কোনো স্কার্ভ সি কার্ভ, ছোট ছোট স্কার্ভ সি কার্ভগুলো আছে, যেমন এখানে স্কার্ভ সি কার্ভ এগুলো আছে, কিন্তু এটা স্ট্রেট লাইন ফলো করা, তাই না? কিন্তু এটা কিন্তু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এখানেও কিন্তু স্ট্রেট লাইন আমি ইউজ করতে পারি, কারণ ব্যালেন্সের বিষয় আছে। আমার এই ফিগারটা দৌড়াচ্ছে, ঠিক না? এই ফিগারটা এখন দৌড়াচ্ছে, মানে খুব আনন্দ নিয়ে দৌড়াচ্ছে। এটাও কিন্তু একটা এই যে কিউট মেয়ে ক্যারেক্টার, হ্যাঁ, বা ছেলে ক্যারেক্টারও ডাইভার্ট করা যায়, এটা কনভার্ট করে নেওয়া যায়। তো এই ক্যারেক্টারটা চুলগুলো যদি এভাবে আমরা ইয়ে করে দেই, হ্যাঁ, এইভাবে, তো লাইন অফ অ্যাকশন, এইভাবে আমরা জিনিসটাকে বের করতে পারি। তো এই যে স্কার্ভ, আমরা স্কার্ভ বা সি কার্ভ, লাইন অফ অ্যাকশন, এই লাইনগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই খুব সুন্দর করে শিখব, এবং তখন বুঝে যাবেন যে কোথায় স্কার্ভ ধরতে হয়, কোথায় সি কার্ভ ধরতে হয়। যেমন এখানে খুব সিলি ফিগার দিয়ে আমি সি কার্ভ দেখাই দিলাম, ঠিক না? সহজ হলো না জিনিসটা বুঝতে? জি ম্যাডাম। হ্যাঁ, এটা বুঝতে আমাদের কষ্ট হয় না। এগুলো উপরের লাইনগুলো দেখেন স্ট্রেট, এগুলো খুবই স্ট্রেট লাইন দিয়ে, হ্যাঁ, এগুলো স্ট্রেট লাইন দিয়ে, কিন্তু এগুলো আবার অ্যাকশন লাইন, হ্যাঁ, সি কার্ভ, এখানে সবকটাই সি কার্ভ। আর এস কার্ভ আসছে হিউম্যান ফিগার, ও যখন দৌড়াচ্ছে সেটাতে আমরা এস কার্ভ দিয়ে কীভাবে কাজ করতে পারি সেটা দেখালাম। আচ্ছা, আজকে যে ফিগারটা এটা করেছে, এটা আমি পরবর্তীতে ফাইনাল ফিনিশিং ড্রয়িং দিয়ে করে এটাকে দেখাবো, এটাকেও দেখাবো। এই যে রাফ থেকে কীভাবে ফাইনালি কনভার্ট করা যায় সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ক্লাস প্রায় শেষ সময়। যতটুকু আমরা শিখলাম এইটুকুর মধ্য দিয়ে আমার পরবর্তী ক্লাসের যেই হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা অবশ্যই ওভাল থাকবে। যেহেতু সার্কেল করছিলাম এতদিন, সার্কেলের পরে আমাদের ওভাল থাকবে, হ্যাঁ, খুব সুন্দর করে ওভাল, একটার পর একটা লাইন বারবার করে টানতে টানতে যেন সহজ হয় এবং ফ্রি হয়ে যায় হাত। মাঝখানে লাইন টেনে দিয়ে দুই পাশের লাইন যেন ঠিক থাকে, সেই প্র্যাকটিসটা থাকবে। সেই সাথে একই সাথে হচ্ছে ওই যে
কার্ভ লাইনের প্র্যাকটিস থাকবে। কার্ভ লাইন সবাই হরিজন্টালি করেছেন, কিন্তু এখন ভার্টিক্যালিও করবেন, হ্যাঁ, ভার্টিক্যালিও করতে হবে, ঠিক আছে, এরকম ভার্টিক্যাল লাইনও করতে হবে। এরপরে ভার্টিক্যাল এবং লাইন বলেন বা হরিজন্টাল বলেন, এবার হচ্ছে সিলভার টোন, সিলভার লাইন। সিলভার লাইনটা কীরকম, এই যে আমি যেখানে লাইনটা টানছি কোথাও মোটা কোথাও চিকন না, হ্যাঁ, এখন আমি এটাকে ইচ্ছা করে এক পাশে মোটা রাখবো, এক পাশে চিকন করব। খুব ভালো হয়নি, এটা হচ্ছে ওয়াকাম বোর্ড যেটা বলি যে আমাদের গ্রাফিক টুল, গ্রাফিক্সের ট্যাবে কাজ করাটা একটু টাফ, পেন্সিলে করতে আমার জন্য ইজি হয়। আমি ইউজ টু ডু পেন্সিল, ইউজ পেন্সিল, আমার পেন্সিলে কাজ করতে বেশি মজা লাগে। আচ্ছা, এই যে লাইন দিলাম এটাকে চিকন মোটা, হ্যাঁ, এই লাইনটা প্র্যাকটিস করবেন সবাই। কেন করবেন আমি এবার একটু দেখাই কেন করবেন। আচ্ছা, আপনাদের জন্য আমি কিছু জিনিস আগের থেকে রেখে দিয়েছি রেডি করে। আজকে আমার সময় 12টা বেজে যাচ্ছে, 2 ঘন্টা প্রায়। আমার চোখ দেখানোর কথা ছিল, চোখ বা অন্যান্য যে পার্টস স্টাডিগুলো কিছুটা দেখাই দেই, আপনারা যেন একটু প্র্যাকটিসে চলে আসতে পারেন। ফার্স্ট ক্লাস, আমার জন্য এটা জরুরি আপনাদেরকে দেওয়া, হ্যাঁ। এবং এই যে কার্ভ লাইনটা প্র্যাকটিস করলাম একটু আগে, এই কার্ভ লাইনটা প্র্যাকটিস হচ্ছে চুল আঁকার জন্য, ভ্রু আঁকার জন্য, বিভিন্ন লাইন টানার জন্য। আমরা যখন চোখ আঁকার সময়ও কিন্তু যখন লাইন টানি, কখনো পেন্সিলে একটু প্রেসার দিতে হয়, কখনো পেন্সিলে একটু কম প্রেসার দিতে হয়। তখন এই বেশি প্রেসার বা কম প্রেসারের কারণে লাইনের যেই মজাটা আসে, লাইনের যে চিকন মোটা ঘন কালো হালকা, এই যে লাইনের প্রেসারের কারণে আসছে, তাই না, এই জিনিসটা তখন আসবে। এই জিনিসটা প্র্যাকটিসের বিষয়, এটা কিন্তু এমনি এমনি হবে না, হ্যাঁ, এমনি এমনি চাইলাম তো হলো তা না। আপনারা পেন্সিল দিয়ে এই লাইনটা প্র্যাকটিস করবেন। আমার ওয়াকাম ট্যাবলেট যেটাকে বলি আমরা, গ্রাফিক্স বোর্ড, এটাতে কিন্তু এই লাইনগুলো অতটা ভালো আসে না। এটা ভালো আসবে আপনাদের পেন্সিলে, খুব ভালো আসবে, হ্যাঁ, পেন্সিলে খুব ভালো আসবে, ঠিক আছে। এই যে গোড়া থেকে মোটা হচ্ছে, তারপরে চিকন, এটা ভালো আসছে না। এই পাশে যদি দিয়ে দেখি, ফটোশপের ব্রাশে আরো ভালো আসে, এখানে এইটাতে এই ব্রাশটা ওরকম ফটোশপের মতন টেস্টটা দেয় না। ফটোশপের রাস্টার তো, রাস্টার ইমেজে বেশ ভালো আসে এটা। তো এই প্র্যাকটিসটাও করবেন, হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে পার্স স্টাডি আছে। পার্স স্টাডি বলতে চোখ, ঠোঁট, কান, নাক, হ্যাঁ, এগুলো আর কি। পার্স স্টাডিতে যেটা করবেন আপনারা, আমি কিছু কাজ আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা সেগুলো দেখে দেখে প্র্যাকটিসগুলো করবেন। এখানে আমি শুধু আজকে বুঝাই দিই। সার্কেলের কোনখান থেকে কোন পর্যন্ত গিয়েছে চোখের অংশ, দেখেন এই যে চোখের একদম গোড়ার অংশ, তাই না, যেখানে গোড়ার অংশটা একটু চিকন, একটু গোল, তাই না, দেখা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে, জি ম্যাম, বোঝা হ্যাঁ, যাচ্ছে। একটু গোল চোখের। এই যে উপরে যে সার্কেল থেকে কতখানি নিচে, মাঝখানে লাইন থেকে কতখানি উপরে, এই মাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে চোখের কোনা, তারপরে কোন জায়গাটা এসে চোখের মানে বল বলি না, আই বল, সাদা যে অংশটা, সেই সাদা অংশটার শুরু শেষ কোন পর্যন্ত, এই অংশটা। তারপর হচ্ছে মনির অংশটা হালকা লাইন দিয়ে রাখা, হ্যাঁ। চোখের পাতার উপরের ভাঁজ, যে চামড়াটা থাকে, এই চামড়াটা অনেকটা কিসের কাজ করে, চোখের পর্দা, শাটারের মতন চোখটাকে ঢেকে রাখে। এখন চোখের অংশটা আসলে কি, আই বলটা তো মাঝখানে তো উত্তল অংশ, তাই না, কনভেক্স অংশের উপরের যে চামড়াটা, সেই চামড়াটা যখন উপরে উঠিয়ে রাখি চোখ খোলা অবস্থায়, তখন এখানে ফোল্ড হয়ে থাকে, চামড়াটা গুটিয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে। এই চোখটায় যখন আমরা চোখের পাতা বন্ধ করে দেই, তখন কি হয়, চোখের এই উত্তল অংশটাকে সে কাভার করছে। সো এই অংশটা যখন ফোল্ড হচ্ছে, এই অংশটা উত্তল অংশটাকে সরে উপরে উঠে ভাঁজ হয়ে যাচ্ছে। তো এই অংশের ফোল্ডটা না দিলে কিন্তু চোখ ভালো হয় না, হ্যাঁ, চোখ আঁকাটা সুন্দর হয় না। এই গেল। এরপরে ফাইনালি আসলো কি,
চোখের উপরের লাইনটা পুরোটা আঁকতে হয় না, অল্প একটু অংশ আঁকা হলো। চোখের কোণা, চোখের নিচের অংশ, চোখের নিচেও কিন্তু আরেকটা ফোল্ড থাকে চোখের এই অংশে। চোখের এই লাইনটা হচ্ছে আমাদের চোখের যেই সাদা বলটাকে ঢেকে রাখা অংশ, আর এই অংশটা চামড়ার অংশ, চামড়ার নিচের লাইন। মণিটা আসছে মণির ভেতরে যে পিপিল বলে এটাকে, পিপিল, এবং এই যে ওভালটা দেওয়া এটা হচ্ছে হাইলাইট। চোখের যে চকচক চকচক অংশটা থাকে, হাইলাইটটা না দিলে কখনোই চোখটাকে প্রাণবন্ত জীবন্ত মনে হবে না। আচ্ছা, এই অংশটা নিয়ে আসি, এটাকে আমি উপরে কোথায় গেল, আচ্ছা এইখানে আমরা চোখটাকে কিভাবে দেখছি। চোখটার এটা একটা 3/4 অ্যাঙ্গেল, ফ্রন্ট অ্যাঙ্গেল এটা ছিল কিন্তু এটা ক্লিয়ার দেখানো নাই। না, এটাও 3/4 অ্যাঙ্গেলেরই প্রথমে শুরুটা। আচ্ছা, এটা আরেকটু ডিটেল এবং এটা ফাইনাল। এই যে চোখের উপরে যে অংশটা দেওয়া আছে, আমি একটু আগে যেটা বলছিলাম চোখের পাতার ভাঁজ, ভ্রুর অংশটা, ভ্রুটা একটু আগে দেখালাম লাইনটা কিভাবে টানতে হবে, এবং ঘন মোটা কালো চিকন পাতলা লাইন কোথায় শুরু কোথায় শেষ, এই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ, আপনাদের দেখার চোখটা তৈরি করতে হবে। দেখার চোখ মানে কি? অবজারভেশন যার যত ভালো হবে সে তত ভালো ছবি আঁকতে পারবে। আর আমরা যখন কার্টুন ক্যারেক্টার আঁকছি, প্রথমে আদর্শ ফিগারের আদর্শ যে গঠন, গ্রামাটিক্যাল ওয়েতে সায়েন্টিফিকলি কিভাবে আমরা আঁকা শিখতেছি সেটা বড় কথা। এর পরবর্তীতে আমরা যখন কার্টুন ক্যারেক্টারে যাব, তখন আমরা জেনে বুঝে কাজ করতে পারবো। আন্দাজে অনুমানের উপরে যেমন ইচ্ছা তেমন আঁকলাম সেটা হবে না, কারণ তখন আমরা জানি যে এইটাই গ্রামার, এটাই রুলস, এটাই নিয়ম, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আমরা সেই কাজটাকে বের করছি। একটা জিনিস তো আমি এঁকে ফেললেই হলো না, হ্যাঁ, একটা জিনিস আমাকে জেনে বুঝে আঁকা এবং না বুঝে আঁকা, এটাই হচ্ছে তফাৎ। তা আমাদের ঠোঁটের অংশ, ঠোঁটটা কি হচ্ছে, এই যে সার্কেল, নাকের অংশ কি হচ্ছে সার্কেল, হ্যাঁ, সার্কেলগুলো কিভাবে সেট করছেন দেখেন, সবাই বুঝতে পারবেন যে সার্কেলগুলোকে কিভাবে দিচ্ছে। একটা ঠোঁট আঁকার সময় আমরা 3টা সার্কেল ইউজ করি, হ্যাঁ, উপরের ঠোঁটের অংশে এই জায়গাটায় একটা সার্কেল আমরা ইউজ করি, এবং নিচের ঠোঁটে যে ফোলা 2টা অংশ থাকে সেখানে 2টা সার্কেল ইউজ করি, 2টা নিচে একটা উপরে। তারপরে মাসলগুলো দিচ্ছি, ঠোঁটের যে মাসল সেটা দিয়ে ঠোঁটটা আঁকা শেষ। তারপরে নাকের গঠন, 3টা সার্কেল, মাঝখানের সার্কেলটা একটু বড়, খেয়াল করবেন, হ্যাঁ, মাঝখানের সার্কেলটা একটু বড়, দুই পাশে নাকের যে পাতার অংশ সেই সার্কেল দুটো একটু ছোট। তারপরে এই সার্কেলটা দিয়ে নাকের যে ফাইনাল ড্রয়িংটা বের করেছে, হালকা একটু স্কেচ করে দিয়েছে। আপনারা যদি পারেন এরকম হালকা স্কেচের মধ্যে আমাকে করে দেখাতে পারেন, যদি স্কেচ করতে নাও পারেন তাহলে কোনো ক্ষতি নাই, তবে আমি আপনাদেরকে এই জিনিসগুলো পাঠিয়ে দেব, আপনারা প্র্যাকটিসের জন্য এগুলো কাজে লাগাবেন, ঠিক আছে। আর চুল যেটা করেছি, চুলের এটা আপনাদেরকে আমি পরে দিই, এটা একটু জটিল, এখনই আমি দিতে চাচ্ছি না। আপনারা যেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন সেগুলো আগে দিচ্ছি। ভ্রুর প্র্যাকটিসটা করেন, এইটা খুব গুড প্র্যাকটিস, এই যে চিকন মোটা লাইনের যে বিষয়টা, হ্যাঁ, এখানে আমার তো তেমন আসছে না ভালো, আমি নিজে কিছু পেন্সিলের কাজ করে আপনাদেরকে ছবি, আমার নিজের কিছু কাজ করে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমারটা দেখে হয়তো আপনাদের ভালো লাগবে, ইন্সপিরেশনের জন্য আমি চেষ্টাটা করে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, যে কিভাবে একটা ভ্রু করতে হয়, কিভাবে চুল আঁকতে হয়, কিভাবে চোখের পাপড়ি আঁকতে হয়। চোখের পাপড়ি আঁকারও নিয়ম আছে, হ্যাঁ, এখানে চোখের পাপড়ির একটা ইয়ে রাখছে, এই যে অনেকেই আছে, আমি আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকেই আছে চোখ আঁকতে পারে কিন্তু পাপড়ি আঁকতে পারে না। পাপড়ি আঁকতে গেলে সমস্যা হয়ে যায়, কোন দিকে পাপড়ি দিবে, কোন অ্যাঙ্গেলে পাপড়ির লাইনগুলো দিবে, কেমন হবে, সব কয়টা লাইন একই রকম হয়ে যায়। মানে এই যে গোড়ার দিকে একটু ভারী মোটা, একদম শেষের দিকে কিন্তু ছেড়ে দেওয়া, লাইনের প্রেসার কমে যায়, মানে হাতে যে প্রেসার চেপে লাইন দেওয়া সেটা ছেড়ে দিলে লাইনটা হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে এই লাইন, এটা খুব স্মুথ লাইন, প্র্যাকটিস দরকার, কিন্তু এটা কিন্তু এমনি এমনি হবে না। আমি বারবার বলছি, এই সিম্পল সিলি লাইন মনে হচ্ছে খুব সিলি, আসলে কিন্তু সিলি না। আপনি করতে দেখেন, করতে যান, তখন দেখবেন যে কতখানি আপনার মনোযোগ দিতে হবে, কতখানি প্র্যাকটিস দিতে হবে,
ঠিক আছে? এটা দেখতে সিলি মনে হলো, আসলে সিলি না। আবার এই প্র্যাকটিসটা করতে গিয়েই আপনার হাত যে কতখানি অভ্যস্ত হয়ে যাবে, কত সুন্দরভাবে আপনি প্র্যাকটিসে চলে আসতে পারবেন, আপনার হাত তৈরি হয়ে যাবে, আপনার দেখার চোখ তৈরি হয়ে যাবে, অবজারভেশন স্কিল ডেভেলপ করবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অসাধারণ, অসাধারণ। মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার কোথা থেকে কোন পর্যন্ত আমি আসতেছি এবং কত ভালো হচ্ছে আমার, দিয়ে ডে বাই ডে কত উপকার হচ্ছে, উন্নতি হচ্ছে। এবং এই প্র্যাকটিসের যে কাগজগুলো আপনারা প্রত্যেকে রেখে দিবেন, কেউ ফেলে দিবেন না, কারণ প্রত্যেকটা কাজ আপনাদের খুব দরকার হবে পরবর্তীতে। আমরা যখন পোর্টফোলিও করব, সেই পোর্টফোলিওতে আমাদের দরকার হবে। আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমরা পরবর্তীতে ম্যাম হ্যাঁ একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ আপনি শিওর। আজকে আমি তো আজকে নতুন, আপনি এগুলো কোথায় পাঠাবেন? ওই লিঙ্কটা আমার কাছে নেই, মানে গ্রুপটা। হ্যাঁ, ওই গ্রুপ বলতে আমাদের ফেসবুকে যে পেজটা আছে, আমাদের অ্যাডমিন যে স্যার আছেন, উনি পাঠিয়ে দিবেন। উনি আপনাদেরকে ফেসবুকে পাঠাবেন কি আপনাদেরকে গ্রুপে পাঠাবেন, ওনার সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ। জি, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। আমি হচ্ছে আজকে তাহলে কি কি করতে বললাম? লাইন প্র্যাকটিস অবধারিত, প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন প্র্যাকটিস থাকবেই থাকবে। তারপরে হচ্ছে ওভাল, সার্কেল, এগুলো প্র্যাকটিস থাকবে। কার্ভ লাইন প্র্যাকটিস থাকবে। সিলভার লাইন, সিলভার লাইনটা কেমন? কার্ভ লাইনের মধ্যেই সিলভার টোন, হ্যাঁ, ওই যে গাঢ়, হালকা, মোটা, চিকন, এই বিষয়টা যেন থাকে। তারপরে হচ্ছে আমি এই যে চোখের পাপড়ি আর ভ্রু, চোখ, এটা আঁকার জন্য আজকে বলে দিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের জন্য প্র্যাকটিস থাকবে। যে যতগুলো পারবেন করবেন, একটা দুইটা করে ছেড়ে দিলাম না, এটা না। আপনারা ডেইলি অন্তত 2 ঘন্টা করে সময় দেন। যেহেতু শিখতে আসছেন, কেন ভালো করে শিখবেন না, তাই না? একটু মনোযোগ দিয়ে, একটু জেদি হয়ে এর পিছনে সময় দেন, দেখবেন কত ভালো কাজ আসবে। আমাদের নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো জিনিস আবার নতুন করে শিখব। ফার্দার স্টাডি যেগুলো থাকবে, সেগুলোর মধ্যে আমরা যে চোখ, নাক, মুখ, এগুলো আজকেই আমার ভালো করে করার কথা। যেহেতু শাহিন ভাই বলছিলেন যে আজকে একটু ফিগার ড্রয়িং করে দেখান, তো ফিগার ড্রয়িং করতে গিয়ে আমার যেই সময়টা গিয়েছে, সেই সময়টা আমার এই চোখ, নাক, মুখ, পার্টস স্টাডিতে আজকে আমরা ওই রকম ফোকাস করতে পারি নাই, নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? তা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আপনারা এই প্র্যাকটিস, লাইন প্র্যাকটিসটা করেন। আর শুধু চোখ, এই যে চোখটা আমি এইটা পাঠাবো, হ্যাঁ, এই চোখটা পাঠাবো। চোখের ডিটেল চোখের কাজ আমার কাছে আছে, এই যে এটা আছে, এটা আছে, এইটাও পাঠাই দিব। হ্যাঁ, এটাও পাঠাবো। এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? ফ্রন্ট চোখের লাইন কিভাবে দিচ্ছে দেখেন, বক্স, তারপর হচ্ছে সার্কেল, তারপর সার্কেলের ভিতরে কিভাবে আসছে চোখ, চোখের মনির যেই পিপল, এবং তারপরে যেটাকে কি বলে, কর্টেক্স বলে বোধহয়। আচ্ছা, এই লাইনগুলো আসছে কিভাবে? তো চোখটাকে প্রাণবন্ত করার জন্য। তারপরে চোখের যেই পাপড়ি, ভ্রুর লাইন, এবং হালকা একটু টোনাল ওয়ার্ক। হ্যাঁ, আমরা একটু আদর্শ ফিগার যদি করতে যাই, তাহলে এই কাজটা আমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, মনোযোগী না হলে পরবর্তী স্টেপগুলোতে আমাদের কষ্ট হয়ে যাবে, শিখতে কষ্ট হয়ে যাবে। তো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ম্যাম আরেকবার যদি বলতেন হোমওয়ার্ক গুলো কি কি ছিল? আচ্ছা, লিখে নেন, যদি মনে না থাকে তাহলে লিখে নিলে সবচেয়ে বেটার। আর আমি যদি বলেন আপনাদেরকে লিখে একটা ইয়ে করে ড্রাফটের মতন করে আমি পাঠিয়ে দিব, সেটা আমাদের শাহিন স্যার আপনাদেরকে শেয়ার দিলে আপনারা সেখান থেকেও পেয়ে যেতে পারেন। তবে লিখে নেওয়াটাই ভালো, নিজে লিখে রাখেন। প্রথম হচ্ছে স্ট্রেট লাইন, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। তারপরে হচ্ছে কার্ভ লাইন। কার্ভ লাইনের মধ্যে যেহেতু দেখলেন যে কার্ভ লাইন বেশ টাফ, আমার নিজেরই তো হচ্ছিল না, কারণ হচ্ছে বহুদিন প্র্যাকটিস নাই, এখন শেখাই, কিন্তু নিজে তো প্র্যাকটিসের মধ্যে থাকি না। আমি রুলসগুলো শেখাই, গ্রামার শেখাই, ছোট ছোট টিপসগুলো দিই, হ্যাঁ, কীভাবে ট্রিকি ওয়েতে সহজে শেখা যায়, কাজ করা যায়, সেগুলো, তাই না? আচ্ছা, এরপরে হলো সার্কেল এবং ওভাল। সার্কেল এবং ওভাল হয়েছে লেখা? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ভ্রু আঁকার জন্য, ভ্রু বা চোখের পাপড়ি আঁকার জন্য আমরা সিলভার লাইন বলি এটাকে। হ্যাঁ, সিলভার লাইন,
এই যে গাঢ় থেকে হালকা লাইন প্র্যাকটিস করা, গাঢ় থেকে হালকা লাইন, মানে পেন্সিলে প্রেসার দিবেন আবার প্রেসারটা ছেড়ে দিবেন, তাহলে গাঢ় থেকে হালকা এই লাইনটা প্র্যাকটিসে আসবে। ওকে, এবং ফাইনালি হচ্ছে একটা চোখ, সার্কেল, সার্কেলের মাঝখানে একটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনের পরে চোখের আইবল, আইবলটা করার পরে তারপরে চোখের আইবলের উপরে নিচে যে চামড়াটুকু থাকে মানে মাসলটুকু থাকে পর্দার অংশ, সেই চোখের পর্দার যে মাপ রেশিও অনুযায়ী সেইটা একে একটা চোখকে একদম জীবন্ত চোখের মতন করে আঁকার যে চেষ্টা সেটা করবেন। ঠিক আছে, চোখের মণিতে যেই হাইলাইটটুকু থাকে সেই হাইলাইটগুলো স্কিপ করবেন না কিন্তু, হ্যাঁ, চেষ্টা করবেন একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম অবজার্ভ করার, দেখে আঁকা শেখা। হ্যাঁ, এখন তো আমাদের শেখার সময়, সুতরাং শিখতে গেলে আমাদের অবজারভেশন স্কিল খুব ডেভেলপড হতে হবে। অবজারভেশন স্কিল খুব ভালো না হলে আমরা কখনোই একটা গান গাইতেও পারবো না, একটা আবৃত্তি করতে পারবো না, একটা ছবি আঁকতে পারবো না, নাচতে পারবো না, অ্যাক্টিং করতে পারবো না। তা আমরা যখন অ্যানিমেশন ক্যারেক্টার করতে যাই, আমাদের অ্যানিমেশন ক্যারেক্টারকে কি করি, হাঁটাই, দৌড়াই, হাসাই, ফান করাই, এক্সপ্রেশন দিই, তাই না? এক্সপ্রেশন দেওয়া মানে কি অ্যাক্টিং। আমাদের যদি অভিনয় জানা না থাকে, ভিতর থেকে যদি ওই ফিলিংসটা না আসে, আমি একটা ছবি আঁকবো, একটা কার্টুন ক্যারেক্টারকে হাসাবো, আমি ভালো করে হাসতেই জানি, আমি গোমরা মুখের মানুষ, হবে? আমার অ্যানিমেশনের ওই ক্যারেক্টারকে আমি খুব দুঃখী একটা ফেস আঁকবো, আমি আয়নার সামনে গিয়ে দুঃখ ফেস করে দেখবো আমার ফেসটা কোন জায়গায় কেমন হচ্ছে, চোখ কেমন হচ্ছে, আমার ঠোঁট কেমন কাঁপতেছে, কোথায় ঠোঁটের লাইনগুলো বেঁকে যাচ্ছে, ভ্রু দেখবো, ভ্রুর গঠনটা কেমন হচ্ছে, দুঃখর এক্সপ্রেশন আঁকবো, আমি দুঃখের এক্সপ্রেশন কেমন হয় আমি নিজেই জানি না, ভালো করে খেয়ালই করব না, যদি তাই হয় তাহলে আমি দুঃখ আঁকতে পারবো? অ্যানিমেশনের অনেক এক্সাজারেশন থাকে, অ্যানিমেশন ক্যারেক্টারের এক্সাজারেশনের যদি আমার সেই জিনিসটা থাকে, তাহলে আমাকে কতটুকু মনোযোগী হতে হবে তার চোখের, তার ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে, তার ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে, ফিগার ড্রয়িংয়ের যে এক্সপ্রেশন, লাইন অফ অ্যাকশন, একটা আনন্দের মুহূর্ত কেমন হতে পারে, একটা ভীতু মুহূর্ত কেমন হতে পারে, একটা এই যে এইটুকু একটা জিনিস আমি এইখানেও একটু দেখাই দেই, এই যে মানে আনন্দর একটা ফেস এখানে দেখাচ্ছে, তাই না? ওয়াও, এরকম একটা ফেস, হ্যাঁ, এখানে খুব এক্সপ্রেশনটা কেমন, বিশাল একটা হাসি, চোখ দুটো দেখেন বড় বড়, ভ্রুর গঠন দেখেন, এই যে ভ্রুর কার্ভ লাইনটা কেমন আসছে, পুরোপুরি কিন্তু একটা সার্কেলের অর্ধেক অংশ ওইভাবে বলা যায়, ওইভাবে না, উপরে একটু উঁচু বেশি, তারপরে একটু ঢালু হয়ে গেছে, কান দুটো খুব খাড়া, তারপরে চোখের মণি দুটো নাকের প্রায় কাছাকাছি, মানে সে এই একটা জিনিসে ফোকাস করছে, এই যে এক্সপ্রেশন, আরে বাপরে, ওয়াও, এরকম একটা এক্সপ্রেশন, রাইট? আবার পরবর্তীতে এই এক্সপ্রেশনটা, সে ভয় পেয়ে দৌড়াচ্ছে, সি কার্ভ হচ্ছে এইদিকে, এটা সি কার্ভে ছিল এইদিকে, ওর সি কার্ভ এই যে উল্টা পাশে, ওর কি ভয়ের, এই যে ভ্রুর গঠন, এই ভ্রুর গঠন আর এই ভ্রুর গঠন কি এক? কখনোই না, ঠিক না? আচ্ছা, ওর চোখের দৃষ্টি নিচে, ওর চোখের মণিটা এখানে, আর ওর চোখের দৃষ্টি কোথায়? উদাস, সে বিরাট ভয় পেয়েছে, দৌড়াচ্ছে, তার মুখের এক্সপ্রেশন, হ্যাঁ, বিশাল একটা মানে ভয়ে সে, হ্যাঁ, দৌড়াচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এক্সপ্রেশন, আচ্ছা এইখানে যে একটা এক্সপ্রেশন, হ্যাঁ, এই এক্সপ্রেশনে ভ্রুর চোখের এক্সপ্রেশন দেখেন, একটা ভ্রু উপরে আর একটা ভ্রু নিচে, ও যে দেখাচ্ছে এই ফেসটা দেখে মনে হচ্ছে খুব অহংকারী, হ্যাঁ, বিশাল একটা মানে তার বিশাল মাসল আছে, তার শক্তি আছে, সে বল প্রয়োগ করতে জানে, হ্যাঁ, এই যে অহংকার তার ভিতরে, এরকম একটা ব্যাপার। তো এই যে এক্সপ্রেশনগুলো আমরা দেই, আমরা এক্সপ্রেশন কাজ করার সময় কিন্তু সামনে মিরর রাখি, অনেক সময় মিরর রাখি এই কারণেই যে আমার নিজের ফেসিয়াল এক্সপ্রেশনটাকে আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ, প্রয়োগ করি। তো এটাই আজকে আমরা যেটুকু আজকে শিখলাম, আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস শিখব, আরও মজার সাথে আনন্দের সাথে শিখব। আর যখন শেষ হবে এই কোর্সটা,
আপনাদের সবার মনে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখলাম, অনেক ভালো কিছু পেলাম, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। এমনি এমনি তো কেউ এই কোর্সে আসে না, সবারই তো একটা লক্ষ্য থাকে, এবং লক্ষ্যহীন হয়ে যাব না। আমরা লক্ষ্যটাকে একদম টার্গেট অনুযায়ী একদম ওই জায়গা পর্যন্ত যেতে যেন পারি, ওইভাবে শিখব। ঠিক আছে? বলছিলাম ফ্রি হ্যান্ড ড্রয়িংটা একটু বেশি শেখালে ভালো হয়। ফ্রি হ্যান্ড ড্রয়িং, আমরা তো ফ্রি হ্যান্ড ড্রয়িংই শিখছি, এগুলো তো সবই ফ্রি হ্যান্ড ড্রয়িং। হ্যাঁ, ফ্রি হ্যান্ড ড্রয়িং এর না ওই মানে এখন শেপ না শুরু করে যদি একটা দুটো ক্লাস যদি ফ্রি হ্যান্ডেড দেন তাহলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, ফ্রি হ্যান্ডেই তো যাচ্ছি। এই যে আপনাদেরকে আমি প্র্যাকটিসে দিলাম না, প্র্যাকটিসগুলো যে লাইনগুলো দিলাম, হ্যাঁ, যে এই যে ভ্রু লাইন দিলাম, চোখের পাপড়ি করতে বললাম, তারপরে কার্ভ লাইনের মধ্যে সিলভার সিলভার লাইনের কথা বললাম না, যে গাঢ় মোটা চিকন লাইন। হ্যাঁ, এই যে জিনিসগুলো শিখতে দিলাম, প্র্যাকটিস করতে দিলাম, এইগুলোই হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ওকে? আর ফ্রি হ্যান্ড ড্রয়িং এ ম্যাম শেপ বুঝতে পারছি ম্যাম, এই যে শেপে যে এখন যাবো আমরা কি এখন পারবো শেপ ড্রয়িং করতে? শেপ ড্রয়িং এ শেপটা হচ্ছে আমাদের বেসিক, শেপ থেকে আমরা ফর্মে যাই। ফর্ম হচ্ছে যে এইগুলা, এই যে ফেস থেকে ফেস, বডি, ফিগার, হ্যাঁ, এগুলো হচ্ছে ফর্ম। আমরা শেপে যাওয়ার আগে আগে হাত তৈরি করব। এই ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য হাতটাকে আগে প্রস্তুত করব। তো হাতটাকে প্রস্তুত করার জন্য কি করতে হবে? এই প্র্যাকটিসগুলাই দরকার। লাইন, সার্কেল, কার্ভ লাইন, এই যে ভ্রুর যে লাইনটা বললাম সিলভার লাইন, আর আমি নতুন করে একটা সংযোজন করলাম, যেহেতু আজকের ক্লাসে এটা ছিল আমার মডিউলে, চোখ, নাক, ঠোঁট। তো আমি আজকে চোখটা করতে দিলাম, নেক্সট ক্লাসে আমি ঠোঁট, নাক এগুলো আরও ডিটেল করব, ডিটেল ক্লাসে আমরা আসবো। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে কষ্ট হলে একদম ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইপ অফ কোশ্চেন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। গ্রাফিক্স টুল ইউজ করেছেন, এটা কি গ্রাফিক্স যে জানে না সে কি তাহলে করতে পারবে না? গ্রাফিক্স টুল তো একটা টুল জাস্ট। হ্যাঁ, গ্রাফিক্সের কোর্স তো আলাদা। গ্রাফিক্স তো হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স আমরা কীভাবে শিখি, ওই যে বিভিন্ন সফটওয়্যারগুলোকে নিয়ে কাজ করা, তাই না? ডিজাইন বেস কাজ। তো ওইগুলোতে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ফিগার ড্রয়িং, কার্টুন ফিগার ফর অ্যানিমেশন হতে পারে। এগুলো পেন্সিলের খাতার মধ্যে করলে হবে না? হ্যাঁ, হবে। পেন্সিলে করলে আপনি করতে পারবেন, কিন্তু যখন আমি সরাসরি সফটওয়্যারে কাজ শুরু করে দিব, হ্যাঁ, এই যে ফিগার ড্রয়িং করাচ্ছি আজকে, তো ফিগার ড্রয়িং দেখালাম, পোর্ট্রেট দেখালাম, হ্যাঁ, ফেসের একটা প্রোফাইল ফেস দেখালাম। এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড কোর্স থাকবে, ক্লাস থাকবে। টার্ন অ্যারাউন্ড যখন আসবে আপনি হাতে কলমে অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনি যখন ওইটাকে অ্যানিমেশনে নিতে হবে তখন আপনার সফটওয়্যার ইউজ করতেই হবে। কারণ এখনকার অ্যানিমেশনগুলো আমরা যেভাবেই যাই না কেন ফাইনালি কিন্তু সফটওয়্যার ইউজ করতেই হয়। আগের মতন সেই পুরনো সময়, যে সময় একদম অ্যানিমেশনের স্বর্ণযুগ, তখন থেকে বেশ আমাদের এই শতাব্দীরও প্রায় শুরুর দিকেও পর্যন্ত কিন্তু কাগজে পেন্সিলে ছবি এঁকে সেটাকে ছবি তুলে তারপর সফটওয়্যারে নিয়ে সেভাবে অ্যানিমেশনটাকে প্লে করা হতো, কিন্তু এখন আর করা হয় না। সো আপনার খুব ভালো হবে আপনি 1 মাসের মধ্যে যদি একটা গ্রাফিক্স ট্যাব কিনতে পারেন, আপনি নিজেই উপকৃত হবেন। পেন্সিলে শিখতে পারবেন এখন পেন্সিলে আপনি শিখলেন, কিন্তু আপনার ফাইনালি ওই গ্রাফিক্স ট্যাবটা লাগবেই। সো কিনে রাখাটাই ভালো। আচ্ছা ম্যাম, এখানে একটু সবগুলো একটু ক্লিন করে আপনি ওই যে হোমওয়ার্ক গুলো থাকবে এটা একটু দেখায় দেন আবার সবাইকে ফাইনালি। মানে কেন এইগুলাই করে দিবে, আবার দেখা যাচ্ছে আমরা এখন যে ফিগার টিগার করলাম এইগুলা করে দিবে না বুঝে। তো শুধুমাত্র হোমওয়ার্কের যে সার্কেল গুলো ইয়াগুলো দিয়েছেন ওয়াল গুলো, এগুলো আবার একটু কাইন্ডলি ফাইনাল টাচে দেখায় দেন প্লিজ। হ্যাঁ, ফাইনাল টাচে? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওগুলো আমাদেরকে পাঠালে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, আমি পাঠায় দিব, সবই আমি পাঠায় দিব। তো সেটা হচ্ছে আমি এই যে ভাইকে বললাম, শাহিন ভাইকে বললাম। শাহিন ভাই আছেন না? জি জি। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে টেক্সট করে দিচ্ছি আপনাকে।
আপনি এটা জাস্ট যে জিনিসগুলো আমি দিচ্ছি ওই যে জিনিসগুলো আপনি একটু পরে পাঠিয়ে দেন। এখানে আমি এখনই এখানে লিখে দিচ্ছি না বা জানাচ্ছি না, ঠিক আছে? ক্লাসটা তাহলে আমি শেষ করতে পারি? আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ম্যাম গ্রাফিক্সটা কিরকম কি নিলে সুবিধা হবে একটু বলবেন? গ্রাফিক্স ট্যাব এই মুহূর্তে বাজার দর কেমন হতে পারে শাহিন ভাই ভালো বলতে পারবে। আমার গ্রাফিক্স ট্যাব অনেক আগের কেনা, আমার গ্রাফিক্স ট্যাব এখন আপনার হ্যাঁ আমি একটু বলি টেকনিক্যাল বিষয়গুলো। বাজারে আমার তো ইয়ে আছে হ্যাঁ আপনার 3,500 বাংলাদেশি টাকায় 3,500 4,000 টাকার মধ্যে গ্রাফিক্স টেক পেয়ে যাবেন। উপরে গেলে 6,000 টাকা লাগবে, যেগুলো একটু ভালো মানের পাবেন, আরো মানে ইজিলি বড় টড় হবে, 15 ইঞ্চি 12 ইঞ্চি এরকম পাবেন। বিভিন্ন ব্র্যান্ডের আছে, তবে ওয়াকম যেগুলা ব্র্যান্ড, ওয়াকম ব্র্যান্ড গুলো একটু দাম বেশি, ওকে খুব হাই রেঞ্জ দাম ওদের। তো এইগুলা ছাড়া, এই ব্র্যান্ড ছাড়া অন্য যে কোনো ব্র্যান্ড নিলে একটু কম পাবেন। হুইয়নের যেটা আছে এটা একটু বেশি, ওয়াকমের পরের দ্বিতীয় নম্বরে আছে হুইয়ন। তো এদের আর হচ্ছে আর পরে আরো নিচে কিছু ব্র্যান্ড আছে, এগুলো দেখে নিলেই পাবেন। এই 5,000 থেকে 6,000 এর ভিতরেই ভালো মানের পাওয়া যায়। এবং পেন প্রেসারটা দেখে নেবেন, পেন প্রেসারটা যেন 8,000 এর উপরে হয়, এই হচ্ছে বিষয়। হ্যাঁ আমার গ্রাফিক্স ট্যাব যেটা কেনা ছিল অনেক বছর আগে, আমি কিনেছি 2010 বা 11 এর দিকে, অনেক বছর আগের। তো তখন ওয়াকাম যেটা সরাসরি জাপান থেকে আনা ওইটা কেনা ছিল। তখনকার সময় এটা অনেক দাম ছিল, 24,000 না 25,000 এরকম দাম ছিল। এর পরবর্তীতে দাম কমতে শুরু করে। প্রথম দিকে আসছিল যখন তখন দাম বেশি ছিল, আর জাপান থেকেও আসতো তখন সরাসরি আমাদের বাজারে অ্যাভেলেবল ছিল না, আনায় নিতে হতো আর কি, স্পেশাল অর্ডার দিয়ে আর কি। এরপরে আমার আরেকটা গ্রাফিক্স ট্যাব ছিল, সেটা হচ্ছে ব্যাম্বো, এটাও জাপানি। এটার দাম কত ছিল আমার ঠিক এখন মনে নাই। আর সবার শেষে একটা গ্রাফিক্স ট্যাব আমার কেনা হয়, সেটা 5,000 দিয়ে, ছোট সাইজ, কিন্তু কাজ কিন্তু প্রায় সবই একই। আর আমার বরং যেটা ওয়াকাম যেটা আমি কিনেছিলাম প্রথম, ওইটাতে আমার কাজ এখন আর অতটা ভালো হয় না, যেহেতু ওটা অনেক পুরনো ব্যাকডেটেড ভার্সন। নতুন যেগুলো আসতেছে বাজারে এগুলা সহজলভ্য, ভালো কাজ করেও ভালো। আমি তাহলে একটু পরেই টেক্সট করে ঠিক আছে ম্যাম, পাঠিয়ে দিচ্ছি। তাহলে আজকে ক্লাসটা শেষ করি। হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন নাই? আমাকে কিন্তু কোশ্চেন করতে হবে। নেক্সট ক্লাসে আমি হ্যাঁ কোশ্চেন করতে হবে, কারণ কি শিখতে গেলে আমি কারো মনের ভিতরে কিন্তু ঢুকতে পারছি না, কার মনে কি আছে, কতটুকু না জানতে পারলো, আমরা কতটুকু ধরে ধরে হ্যাঁ করবো, হ্যাঁ আমরা হ্যাঁ মানে সেটাই প্রশ্ন করবো ধরে একদম ধরে, যেমন নাম ধরে হ্যাঁ ধরে। ভাই একদম একটা কথা ছিল, ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর বলেন। আমি বলছি, হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা পেন প্রেসার দিয়ে হ্যাঁ যে গ্রেডিয়েন্ট কাজগুলো করি হ্যাঁ বা সেটা কি আসলে আমাদের এনিমেট সিসিতে আসলে অত পারফেকশন আসে না, এর বিকল্পটা কি থাকে? এনিমেট সিসিতে যেমন না, গ্রেডিয়েন্ট। হ্যাঁ এনিমেট সিসিতে না আসলে এই যে প্রেসার দিয়ে কাজ করা শেখা, এটা আমার হচ্ছে আম, হাতটাকে তৈরি করা, অবজারভেশন স্কিলকে ডেভেলপ করা, এটা আর কি বিশাল ব্যাপার। আর ফ্রি হ্যান্ড ড্রয়িং শেখার জন্য, যেটা মানে আমরা কার্টুন অ্যানিমেশন শিখতে আসছেই কেন, ফ্রি হ্যান্ড ড্রয়িংটা শেখার জন্য। রাফ স্কেচ না করে আমি কিন্তু ফাইনাল ড্রয়িংয়ে যেতে পারবো না, রাইট? তো আমার এই লাইন ড্রয়িংয়ের প্রেসার দিয়ে বা প্রেসার ছেড়ে লাইনের যে প্র্যাকটিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে হালকা চোখে হালকা মনে দেখলে হবেই না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ফাইনাল লাইনে যাই, ফাইনাল ফিনিশিং লাইনে যখন যাব, তখন অনেক ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট চয়েস থাকে। ক্লায়েন্ট যদি বলে আমাকে পেন্সিল লাইনে কাজ করতে, তো পেন্সিল লাইনে ওই মোটা চিকনের বিষয় থাকে না। যেমন আমি এখানে দেখাই, আমি যদি ব্রাশের লাইন দেখাচ্ছি, ব্রাশের লাইন কিন্তু এই মোটা চিকনের বিষয় থাকে, হ্যাঁ এই মোটা চিকনের বিষয়টা ব্রাশের লাইনে থাকে। এখন কোনো ক্লায়েন্ট আছে, সে কিন্তু আপনাকে বলে দিবে যে আমি ব্রাশের লাইনের ফিগার চাচ্ছি, সেটা ওই একরকম হবে। আর আমি যদি এটা পেন্সিলে করি, হ্যাঁ এই পেন্সিলের লাইনটা কিন্তু একই রকম, মানে সমান, কোনো দিকে চিকন মোটার কোনো ব্যাপার নাই। তা আমি এই যে স্কেচটা করলাম, রাফ স্টাডি করলাম, এই যে ফিগারটা করলাম, দুটা ফিগার, তিনটাই পোর্ট্রেটটা আমি ফাইনালাইজ করে দেখাবো। এই তিনটা ফিগারকেই আমি যদি ফাইনাল ড্রয়িংয়ে যাই, ধরেন আমার আমি মানে প্রেফার করি হচ্ছে পেন্সিল লাইন,
তা আমি পেন্সিল লাইন আমার দেখতে ভালো লাগে, পেন্সিল লাইনে যদি আমি কাজ করি, এগুলোকে ফ্রেশ পেন্সিল লাইনে যখন আমি কাজ করব তখন মোটা চিকনের দরকার নাই। কিন্তু আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি মোটা চিকন লাইন চাই, তখন আপনাকে এই মোটা চিকন লাইনের প্র্যাকটিস করতে হবে, আগে থেকে প্র্যাকটিসটা থাকাটা দরকার। সো ক্লায়েন্ট চয়েস, আপনি পারবেন না এটা কখনো বলবেন না, আপনি পারেন, কারণ আপনি প্র্যাকটিস করেছেন। আপনার প্র্যাকটিসটা আপনাকে সেই পর্যন্ত নিয়ে যাবে যে কোনো ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি শুধু ক্লায়েন্ট করেন, আপনি নিজের মনেও যদি আপনি চান যে আমি এই কাজটা আমি এইভাবেই করব, তাহলে আপনার মনের মতন করে আপনি কাজটা করতে পারবেন, ঠিক না? আপনি স্কিপ করতে হবে না, আপনাকে ভয় পেতে হবে না, মনে করতে হবে না যে আমি এটা পারছি না, আমি এটা হচ্ছে না, এটা আমার দিয়ে হবে না, এটা ভাবার কোনো অবকাশই নেই, ঠিক আছে? তাহলে এটা হ্যাঁ, হচ্ছে আমি এখানে হ্যাঁ এখানে একটা জিনিস আমি একটু কনফার্ম করতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আই বলটা আঁকতে গিয়ে হ্যাঁ মাঝখানে যে রেফারেন্সটা আছে একটু জুম করেন, আমি একটু বলি। এটা মানে এটা আমার না, এটা আই এটা 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 জুম। হ্যাঁ হ্যাঁ, জুম করছি, ওকে। হ্যাঁ এখানে পিপিলের মাঝখানে যে গ্রেডিয়েন্ট টাইপ যে শ্যাডোটা আছে, হ্যাঁ আসলে তো মানে ভেক্টরে এটা সম্ভব না। সেখানে আমাদের ক্লায়েন্ট যদি চায় বা আমরা কোনো অ্যানিমেশন এটা অ্যাপ্লাই করতে চাই, তখন আমরা অ্যানিমেশন এটা কিভাবে করতে পারি? আচ্ছা মানে ওয়ে আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা যখন লাইট অ্যান্ড শেডের কাজ করব তখনই হচ্ছে এই যে গ্রেডিয়েন্টের বিষয়টা তখন চলে আসে। এবং আমরা যখন হচ্ছে অ্যানিমেশনের কাজ করি, অ্যানিমেশনের কাজ ম্যাক্সিমাম হচ্ছে ভেক্টরেই হয়, রাস্টারে তেমন হয়ই না, কারণ রাস্টার দিয়ে তো আপনার এই যে আউটপুট দেওয়াগুলো তো খুব টাফ, সো টাফ। তো ভেক্টরে যখন কাজ হয় তখন ওই কাট লাইট। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস আমি এখানে আসতে আমার সম্ভবত দেখাতে পারি কিনা দেখি। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্টের মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব না। গ্রেডিয়েন্টের মাধ্যমে এবং কাট করে লাইন যেটা দেওয়া হচ্ছে দুইভাবেই দেখানো সম্ভব। ওকে, দুইভাবেই দেখানো সম্ভব, একটা গ্রেডিয়েন্ট দিয়েও দেখানো যায়। আমি দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে, যখন আমরা এই লাইট অ্যান্ড শেডের ক্লাস করব। লাইট অ্যান্ড শেডে আমাদের যে কোর্স মডিউল যেই সময় ক্লাসগুলো আসে সেই সময়ের ক্লাসে আমরা এই লাইট অ্যান্ড শেডের কাজ করবো। কিন্তু কাট করে করা, এটাকে গ্রেডিয়েন্ট দিয়েও একদম ব্লার করে সাইডগুলো একদম ব্লার হয়ে গিয়ে মিশে যাচ্ছে সেইভাবেও করা যায়, খুব ইজি, এটা নিয়ে টেনশনের কিচ্ছু কারণ নাই, ঠিক আছে? দুই রকম ভাবে করা যায়, আমি দেখাবো। হ্যাঁ, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমি দেখাই দিব না। এখন আপনারা শুধু পেন্সিলের উপর একটু ফোকাস করেন, পেন্সিল কাগজে আপনারা ওইভাবেই করেন। আমরা সফটওয়্যারে আসবো, সফটওয়্যারে যখন আসবো সফটওয়্যারেও কীভাবে ওইটাকে ফাইনালি কাজ করা যায় সেটাও আমরা শিখবো।